নমস্কার, কথা বলার এই পর্বে আমরা আজকে আড্ডা মারবো একটা এন্টায়ার টিমের সঙ্গে। যদিও পুজোর মরশুম আসছে, কিন্তু পুজোর আগে একটা ভয়ঙ্কর ভালো বাংলা ছবি আসছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে ধূমকেতুর স্পেশাল স্ক্রিনিং এ একজন বয়স্ক মানুষ হঠাৎ করে মঞ্চের উপর উপস্থিত হলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন মেগাস্টার দেবদা। তারপর জানা গেল যে এই মানুষটি সেই মানুষ, যে মানুষটা একসময় আমাদের কাঁদিয়েছেন প্রেম আমারে, গল্প বলেছেন অমানুষ হয়ে ওঠা, আবার তারও আগে তার বহু কাজ রয়েছে। তবে শুরু করব আড্ডাটা যে জায়গা নিয়ে, আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা বসে আছি বহুরূপের টিমের সঙ্গে। 29 তারিখ বহুরূপ রিলিজ করছে বাংলা জুড়ে। আমরা এই প্রথম যাদের সঙ্গে আড্ডা মারবো, তিনটে ভাগে আমরা আড্ডাটাকে ভাগ করেছি। প্রথমটা মিউজিক, তারপরে আমরা শুনবো গল্প ডিরেক্টরের কাছে, তারপর আমাদের বহু প্রতীক্ষিত সোহমদার সঙ্গে আড্ডা দেবো আমরা এই কথা বলার পর্বে। আজকে আমার সঙ্গে আড্ডা মারবেন যারা মিউজিক নিয়ে, এই ছবির মিউজিক ডিরেক্টর অর্পিতা দি এবং অভিষেক দা। আপনাদের দুজনকেই কথা বলার এই পর্বে স্বাগত। আমরা তো তোমরা দুজন হঠাৎ করে আপনি থেকে তুমিতেই চলে গেলে, হ্যাঁ ওটা অনেক বেটার। আমার বলো, তোমরা তো দুজন দিব্য ইন্ডিভিজুয়াল ছিলে। হ্যাঁ, সুন্দর অর্পিতা দি একের পর এক রিয়ালিটি শো এবং মঞ্চ মাতিয়ে দিচ্ছিল, তুমিও ইউটিউবে বিভিন্ন গানে সবাই মাতোয়ারা হয়ে উঠছিল। তোমাদের এই জুটি গল্পটা আমরা আগে শুনি, তারপর বহুরূপের মিউজিকে যাব। জুটির গল্পটা হচ্ছে, যেই মুহূর্তে আমি রিয়েলিটি শোতে ছিলাম সেই সময়ে ওর একটা গান ভাইরাল হয়, সেটা আমরা সবাই জানি, কত কথা বলা হলো না প্রিয়, ওটা একটা স্যাড সং। তো আমি যখন রিয়েলিটি শোতে রয়েছি, পার্টিসিপেন্টরাও ওই গানটা গাইছে, হ্যাঁ, আমাকে মানে একটু লেগ পুল করার জন্য। তখন আমাদের মধ্যে বন্ধুত্ব আর প্রেম একটু আধটু। তারপর হঠাৎ করে রিয়েলিটি শো এর পরে আমরা দুজনে মিলে ডিসাইড করি যে আমরা একসঙ্গে একটা প্রজেক্ট করি ইউটিউবে। তো সেটা আমার চ্যানেল থেকে রিলিজ হয় এবং সেটাতে প্রায় হাজার হাজার রিলস শুরু হওয়া। তো সেটা একটা কভার সং ছিল, কিন্তু খুব হিট করে। দেন আমরা ভাবি যে আমরা দুজন যদি একসাথে কাজ করি তাহলে আমাদের কিছু ব্লাস্ট হতে পারে, মানে আমরা দুজন মিলে একসাথে কাজ করলে সেটা ভালো হবে। তো সেই মুহূর্ত থেকে আমরা ডিসাইড করি, তো অর্পিতা অভিষেক এই নাম দিয়ে আমরা কাজ শুরু করব। এবং তখনই আমাদের ডিরেক্টর, এই বহুরূপের ডিরেক্টর আকাশদার সাথে আমাদের আলাপ হয় এবং আমরা আমাদের কিছু কম্পোজিশন ওনাকে শোনাই। তখন ওনার ভালো লাগে এবং আমরা সাইন করি মুভিটা। এইভাবেই আমাদের একসাথে পথ চলা শুরু। এইভাবে জুটিটা আমাদের তৈরি, হ্যাঁ, আমাদের জুটিটা তৈরি হয়ে যায়। খুব ভালো একটা জুটি তৈরি হয়েছে। আমরা গতকাল আমি এখানে যখন আসবো তার প্ল্যানিং হলো, আমি শুনছিলাম ইউটিউবে গানটা, যেটা কুনাল গাঞ্জাওয়ালা গিয়েছেন। আমি অভিষেকদার কাছে যাব, তার আগে আলটিমেটলি হাতে তোমার যখন গিটার রয়েছে, আগে একটু দুকলি গান শোনা হোক, নিশ্চয়ই, তারপরে শুনছি তোমার থেকে এই ছবির গল্প মিউজিকে। এটা কুনালজি গিয়েছেন, অন্তরাদি গিয়েছেন এবং অর্পিতা গিয়েছেন। Tú eres mío, ti amo. Tú eres mío, ti amo. মেঘে ঢাকা তারার শহরে ঘুম ভাঙায় চেনা নুপুরে, এলোমেলো শব্দের ঘরে লেখা প্রেমের গান। দেখে ওই চোখের কালো ভালোবাসায় জোনাকি আলো, রূপলি চাঁদেরও নাকি তুই পিছু টান। এভাবে রোজ হারিয়ে যায় অন্য কোনো বেশে তোকে খুঁজে পাই। এভাবে রোজ হারিয়ে যায় তোরা চলে ছায়ায় আবার নিজেকে হারিয়ে যায়, হারিয়ে যায়। তুই দূরে থেকেও পাশে, মেঘলা আকাশে পান ভাসে
কাছে থেকেও দূরে মেঘনা না না মায়াবী সময়। বড় ভালো। আচ্ছা, আমি গানটা শুনতে শুনতে এগোছিলাম, কুনাল দা বোধহয় অনেক বছর পর বাংলা গান গাইলেন। একদম তাই, অনেক বছর পরে গাইলেন এবং দাদার সাথে আরেকটা হিট গান হতে চলেছে এটা। মানে সোহমদার গলা, মানে সোহমদার লিপ, মানে কুনালজির গলা এত ভালোভাবে মানুষজন ভীষণ। ছোট থেকে, আমরা যে সময় ছোট সেই সময় থেকে আমরা না উন্মাদ হয়ে শুনেছি। মানে কি চরম ভালো লাগা, এবং মানে কোথাও গিয়ে এত একটা মাদকতা দুজনের মধ্যে, এত ভালো একটা কেমিস্ট্রি রয়েছে না। মানে নর্মালি আমরা দেখি কি যে একজন অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসের মধ্যে কেমিস্ট্রি, এখানে দাদার সাথে কুনালজির যে গলার কেমিস্ট্রি, যে ম্যাজিকটা, সেটা আমরা আরেকবার পেয়েছি এই গানের মধ্যে, হারিয়ে যায় গানটার মধ্যে। আমি হারিয়ে যায় গানটা ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ শুনে ফেলেছেন। দারুণ, আমি ইউটিউবে দেখছিলাম, দারুণ সুন্দর কমেন্ট এসছে তোমাদের নিয়ে। আমায় বলো, এই যে তোমরা এই ছবিটা করবার সময়, ছবিটা তো টিজার ট্রেলার দেখে বোঝা যায় ছবিটা আদ্যপান্ত, মানে ইউজুয়ালি সোহমদা যেরকম ছবি করেন মজার ফ্যামিলি, এটা ওরকম নয়। এই ছবিটা অনেকটা ডিফারেন্ট। যদিও ছবির প্লট নিয়ে আমরা গল্প আকাশদার সঙ্গে করব, সোহমদার সঙ্গেও করব। মিউজিকটা করবার সময় তোমাদের কতটা ইনফ্লুয়েন্স ছিল গল্পের সাথে? পুরোপুরি। কারণ নর্মালি কি হয়, আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি বা জেনেও থাকি, সেটা হচ্ছে যে গান অলরেডি আগে থেকে তৈরি থাকে, সেই গান গিয়ে পিচ করা হয়, সেখান থেকে সিলেকশন হয়। ঠিক, সবসময়তে হয় সেটা আমি বলবো না, সেটা অনেক বরং ক্ষেত্রে একটা- হয়, অনেক ক্ষেত্রেই হয়। অনেক ক্ষেত্রে হয়। আমাদের এই সিনেমার ক্ষেত্রে এই কিন্তু সিনেমাতে আমরা আগে আকাশদা আমাদেরকে নিয়ে বসেছি প্রচুরবার। আমরা বসেছি, গল্প গল্প শুনেছি। শুনেছি বা স্টোরি টেলিং হয়েছে, দেন তারপরে আমরা স্ক্রিপ্ট পেয়েছি হাতে, স্ক্রিপ্ট নিয়ে আমরা সেই স্ক্রিপ্ট পড়ে আমাদেরকে প্লট বলে দেওয়া হয়েছিল, আকাশ আমাদেরকে প্লট বলে দিয়েছিল যে এই এই জায়গাগুলোতে আমাদের 3টে গান মোস্টলি থাকবে, এবং কিরকম একটা গান প্রমোশনাল হতে গান পারে। থাকবে, হ্যাঁ, এবং কি ধরনের যেতে পারে, যে আমরা এই জায়গাটায় এইরকম একটা গান চাইছি, এই মনে একটা রোমান্টিক গান। গান একটা লাগবে। হ্যাঁ। তো আমরা রোমান্টিক গান অনুযায়ী আমরা এই গানটা বানিয়েছি। তারপরে একদম। একটা স্যাড লাভ, যেরকম হয় আমাদের এই সিনেমায় 4টে গান 4টে ধরনের আছে, 4টে জনারের, এবং 4টে আলাদা আলাদা ইমোশন এটাতে পাবে মানুষ। এবং মানে পুরো পুরো বিষয়টা আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মিউজিক পুরো স্টোরিটা কে আরেকটু আর কি এনহ্যান্স করেছে। একদমই তাই। আমি শুনছিলাম, আমি সোহমদার সঙ্গে যখন কথা হচ্ছিল আজকের এই আড্ডা মারার ব্যাপারটা নিয়ে, সোহমদা একটা কথা বলছিল, আমায় খুব ভালো লাগছিল শুনতে, যে কেউ বলবে না যে ওরা ফার্স্ট কোনো মুভি করছে, ওরা এত ম্যাচিওর মিউজিক করেছে। এবং এটা সত্যি, গানগুলো শুনেও আমার মনে হলো, আমরা ইতিমধ্যে 2টো গান শুনেছি ইউটিউবে, একটা তোমার কণ্ঠে এখন শুনলো, আর একটু পরে আরো একটা গান শুনবো, কারণ আমাদের এই এপিসোডটা আস্তে আস্তে তার মধ্যে হয়তো আরো কিছু গান, যতদিনে মানুষ দেখতে পাবেন এই এপিসোড, ততক্ষণে আরো 2টো গান চলে আসবে, 4টে গানই মানুষের কাছে চলে আসবে। আমার রিলিজ হয়ে যাচ্ছে বোধহয় ফিল্ম। হ্যাঁ, তো দিনে 29 তারিখ রিলিজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং গোটা সিনেমার বিজিএমটাও আমরা আমি বিজিএম এর জায়গাতে আসছিলাম। একটা ছোট্ট কথা আমি বলে দিই, দাদা যেহেতু বলেছে আমাদের কথা, থ্যাংক ইউ সোহম দা, মানে আমাদেরকে সত্যি ভরসা করার জন্য। আকাশ দা, সোহম দা আমাদেরকে যেভাবে ভরসা করেছে, কারণ যখন দাদার সাথে আমরা বসি, আকাশের সাথে বসি, দেন তারপর কিন্তু আমরা সোহম দার সাথেও বসেছি, কারণ অবশ্যই, কারণ ওই মানুষটার প্রত্যেকটা সিনেমার গান কি লেভেলের হিট সেটা আমরা জানি, বিভৎস। আমরা মানে সেটা জেনে এটা এসেছি। আমরা যারা প্রেমামার থেকে, একদম। প্রেমামারের আগের একটা ফ্রেজ তো সোহমদার একরকম ছিল, সিরিয়াস, ধরো তরুণ মজুমদারের ছবি করেছে সোহমদা, তার আগের সোহমদা একটা। প্রেমামারটা তো আমাদের ছোট, তোমাদের হয়তো কলেজ লাইফ, আমার তখন স্কুল লাইফ, তোমারও তখন স্কুল লাইফ বোধহয়। আমাদের স্কুল লাইফ। আমি এটা সোহমদার সঙ্গে আড্ডা মারার সময় বলবো, এটা সোহমদাকে আমি আরেকটা সিনেমার প্রমোশনে বলেছিলাম, খুব মজার ছলে, যে আমি আমার স্কুল জীবনে খুব কমবারই স্কুল বাঙ্ক করেছি, কিন্তু এই সোহমদার জন্য আমি আমার প্রথম ধরা পড়ে যাওয়া বাবার কাছে, তোমার সাথে আড্ডা হচ্ছে বলে বলছি, সোম থেকে শুক্র স্কুল বাঙ্ক করেছি রেগুলার, আমরা 5টা ছেলে গুছিয়ে স্কুল বাঙ্ক করেছি। আমাদের স্কুল থেকে খুব সামনেই একটা সিনেমা হল ছিল, আরতি বলে, বাগুইয়াটি। আচ্ছা। ব্যাক টু ব্যাক সোম থেকে শুক্র প্রেমামার দেখেছি। শনিবার দিন অ্যাজ ইট ইজ মাথায় নেই, শনিবার 5টায় বাড়ি ঢুকেছি, হিসেব মতো তো স্কুল ছুটি হয় 2টোয়, বাবা বেত নিয়ে দাঁড়িয়ে আছে, কোথায় ছিল? স্কুলে খেলছিলাম, স্কুল থেকে উড়ে আসছে, স্কুলে সোহমদা আমাদের ছোটবেলায় সত্যি মিউজিক, আমাদের ছোটবেলার মিউজিকের সঙ্গে সোহমদারা
ভীষণ রকম জায়গা রয়েছে, আর অস্বীকার করবার জায়গা নেই সে সময় জিৎ গাঙ্গুলির ভয়ঙ্কর সব। এটা আমি বলতে আসছিলাম, এটাই জাস্ট বলতে যাচ্ছিলাম যে ওই গানগুলো না কোথাও গিয়ে আমার আমার একটা ইচ্ছে ছিল ছোট থেকে যে আমি কম্পোজার হব। তো এই গান মানে যখন শুনছি এবং পর্দায় যখন গানটা দেখছি, প্রেম আমারই কথা বলছি আমি, তো আহ, আমি না অভিভূত হয়ে গেছিলাম। মানে কি কি করে বানানো যায় এরকম একটা গান, তাই তো। যে গানটা মানে ভেতরটা একদম তোলপাড় করে দিতে পারে, যেটা রোমান্টিক ভার্সনটা এত সুন্দর, স্যাড ভার্সনটা শুনলে একদম মানে গায়ে কি- কাটা গায়ে কিভাবে কাটা যে দেয়। মানে Shiver কান্নাটা করে, পুরো কান্না body করে shiver বেরোবে করে। আর কি। এরকম একটা ব্যাপার। আবার এই চাপটা তারপরই কিন্তু আমাদের মধ্যে ছিল যখন Exactly. আমরা তৈরি করছি, যে হ্যাঁ। আমাদেরকে ওই একটা লেভেল তো সেট ম্যাচ, করা আছে, হ্যাঁ ম্যাচ করতে আমাদেরকে, হবে। যে আমরা পারবো তো। তো আমরা গানগুলো শোনানো মানে যখন তৈরি হয়েছে প্রথমেই তো ধরো গান লক হয়ে যায় না। না তো গানটা আমরা তৈরি করেছি। এই গানটার ক্ষেত্রে একটা ছোট্ট ঘটনা বলি, যে প্রথমে গানটা ইদিকাদি শোনে, সোহমদা শোনে। তো সোহমদা আমার মনে আছে এইখানেই, এই ঘরেই, এই অফিসে এই অফিসেই তো বসেছি। তো সোহমদা এই হারিয়ে যায় গানটা শুনে বলল যে গানটা শুরুটা আর একটু ইন্টারেস্টিং কিছু হতে পারে। তখন গানটা এরকম ছিল না। সোমদা এদিকাদি দুজনেই দুজনেই বলেছিল। এবং আকাশ দাও বলছিল যে দেখো তোমরা চেষ্টা করো যদি আর একটু বেটার কিছু হয়। তখন আমরা গানের শুরুতে যে স্প্যানিশটা শুনতে পাচ্ছ, সেটা আমরা ওটাকে আমরা হ্যাঁ ওটা আবার আমার ওটার মধ্যে অ্যাড করা হয়, এবং মাঝখানে যে তারানা পোর্শনটা শুনে যাচ্ছে সেটা অ্যাড করা হয়। এবং তারপরে কুনালজি গাওয়ার পরে তো ওটা একটা আলাদা মাত্রা পেয়ে যায়। মানে সেটা তো বলার অপেক্ষা রাখে না। কুনালজি এবং অন্তরাদি দুজনেই এত ভালো মানে নিজের করে নিয়ে গেয়েছেন, তো সেটার জন্য গানটা ভালো লাগছে সবার। হ্যাঁ, আমি তোমাদের মিউজিকের জীবনে একটু যাই। ধরো তুমি তো রিয়েলিটি শোতে ছিলে অর্পিতাদি, এবং রিয়েলিটি শো থেকে বেরিয়ে এসে মিউজিক করা। আমরা অভিষেক দা, তুমি ইউটিউবের আগে তোমার মানে তার আগে তোমার মিউজিকের পড়াশোনাটা কিরকম? মানে ছোটবেলায় ইনফ্লুয়েন্সড হই বাংলা ব্যান্ড দেখে। ব্যান্ড করি, নিজের ব্যান্ড ছিল, প্রচুর কম্পিটিশনস করেছি, প্রচুর টেলিভিশনে ব্যান্ড নিয়ে পারফর্ম করেছি নিজের। তোমরা কি বন্দে মাতরম মানে ব্যান্ডে মাতরম তখন ইনফ্লুয়েন্স হচ্ছে, আচ্ছা ইন্সপিরেশন। আচ্ছা, ব্যান্ডে মাতরম এর পরবর্তী পর্যায়ে ব্যান্ড নিয়ে উইনার হলে সেটা অনেক কটা আর কি, সেটা অনেকগুলো নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তারপর একটা বড় ইভেন্ট হয়েছিল ব্যান্ড মেলা বলে, পৃথিবী অর্গানাইজ করেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, কৌশিক দ্বারা ওটা অর্গানাইজ করেছিল। ওতে আমরা ছিলাম, পারফর্ম করেছি। এবার তখন রূপম দা সবাই আমরা একসাথে কাজ করেছি। ইভেন তিমির দা আমার ফেসবুক প্রোফাইল থেকে লাইভও করেছিল। তো সেই জায়গা থেকে ওই কানেকশনটা এই সিনেমাতে গিয়ে দেখা গেছে। রূপম, তোমরা সবাই জানো যে রূপম দার একটা গান রয়েছে এই সিনেমাতে, এবং তিমির দার একটা গান রিলিজ হয়ে গেছে, আসছি এই পড়বে। একদম একদম। তোমার পড়াশোনা আমার দেন তারপরে আমরা মানে আমার প্রথমে আমার অ্যাকচুয়ালি বর্ন এন্ড বট আপ বাঁকুড়া, হ্যাঁ আমি শুনেছি। তো বাঁকুড়াতে আমি পড়াশোনা করছি, বাঁকুড়া জেলা স্কুল। দেন তারপরে 11-12 করলাম ওখানে। তারপর আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছিলাম ওখানে। সেকেন্ড ইয়ার অব্দি পড়ে আমার মনে হলো যে না, আমার এটা একদমই ভালো লাগছে না, আমি মাস্টার্সটা করব মিউজিকে। গ্র্যাজুয়েশনটা দিয়ে মানে গ্র্যাজুয়েশনের যে এন্ট্রান্সটা আমি একবার দিয়ে দেখি, সেকেন্ড ইয়ারটা কমপ্লিট করে থার্ড ইয়ারটা কমপ্লিট করে তারপর মাস্টার্স করবো। যখন কমপ্লিট মানে পরীক্ষাটা দিয়েছি, এন্ট্রান্সটা পেয়ে গেছি, বাবা মাকে বললাম যে 2 বছর গেছে যাক, আমি শুরু থেকে করি, আমি কলকাতা চলে যাই। দেন আমি কলকাতা চলে এলাম। মানে অনেকটা স্বপ্ন, অনেকটা ঝড়ঝাপটা সব পেরিয়ে কলকাতা আসি। দেন রবীন্দ্রভারতীতে অ্যাডমিশন, পড়াশোনা ওখানে মাস্টার্স অব্দি কমপ্লিট করি, গ্র্যাজুয়েশন মাস্টার্স। এটা হয়ে যেতে যেতে তারপর আস্তে আস্তে তখন অলরেডি কম্পিটিশন তৈরি হয়ে গেছে। গাইছি, নিজের অরিজিনালস ইউটিউবে চলছে, গাইছি, সেগুলো এফএম এ কিছু শোজ করলাম, সেখানে গাইলাম নিজের গান। এইভাবেই আস্তে আস্তে এটা শুরু হয়েছে। ও রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেছে, কিন্তু আমাদের কলেজ লাইফে আমাদের কখনোই দেখা হয়নি। মানে কি প্রেমের বয়সটা একটু বেড়ে যেত। মানে আমাদের কিরকম ম্যাচিওর হয়ে গিয়ে আমাদের প্রেমটা অ্যাকচুয়ালি হয়েছে, তাই তো হয়তো আমরা আছি। আমাদের অ্যাকচুয়ালি প্রেম সেই অর্থে হয়নি যেটাকে প্রেম বলা যায় না, কলেজ লাইফের প্রেম। মানুষটা এত সুন্দর করে বললো প্রেম হয়েছে, দিয়ে কেটে দিল, বললো প্রেম আমাদের না। আমি আমাদের বিয়েতেও আমি লিখেছিলাম যে গানের বিয়ে, আমাদের বিয়ে হয়নি। আমাদের গানের জন্যই আমাদের মেনলি একসাথে থাকা বলো বা সবকিছুই। মানে প্রথম তো আমি দুর্গাপুরের মেয়ে, তো দুর্গাপুর থেকে কলকাতায় আসা, রবীন্দ্রভারতীতে মানে শুধু আমার গান ছাড়া জীবনে কোনোদিনই কিছু ছিল না। সায়েন্স নিয়ে পড়লে কি হবে, বাবা ভেবেছিল প্রথমে ডাক্তার হব, কিন্তু বাবারও ইচ্ছে ছিল কোথাও গিয়ে যে মেয়ে গানেই কিছু করবে। তো দিয়ে তারপর কলকাতায় আসা, কলকাতায় রবীন্দ্রভারতীতে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে মাস্টার্স করা। কিন্তু তখন আমার একটা ইচ্ছে ছিল যে আমি
প্লেব্যাক সিঙ্গার হব। আমার কম্পোজার ওইটা ভাবিনি কখনো। তো প্লেব্যাক সিঙ্গার হতে গেলে যে কি কি করতে হয় সেটা জানি না। তো তার জন্য একটা একটা করে স্টেপ, টেলিভিশন তখন একটা অনুষ্ঠান হতো, সব খুব হিট, টেক এ ব্রেক বলে তারাতে। ওটা ইয়াংদের জন্যই হতো, মানে ইয়াং ক্রাউডদের জন্যই হতো ওটা। তো ওটা আমি করতে থাকি পরপর, এবং প্রচুর টেলিভিশন করার পর হঠাৎ স্টার জলসা, মানে ওই রিয়েলিটি শো। দেন রিয়েলিটি শো এর পরে আমরা যখন দেখা হয়, তার আগেই দেখা হয়েছে, আগেই দেখা হয়েছে। দেখা হয়েছে। তো আমাদের দুজনের খুব কথা হতো, মিউজিক্যাল কথা খুব ভালো হতো, মানে ওটা আর কারোর সাথে হতো না, যেটা তার আগে একটা ওর কাজ সাথে হয়েছিল হতো। আমাদের নচিকেতার সাথে, নচিকেতা চক্রবর্তী। ও হ্যাঁ, আমার তার আগে রিয়েলিটি একটা- শো এর আগে যেটা আমার মেন ইন্সপিরেশন ছিল, যে যার গান শুনে বড় হচ্ছি তার সাথে আমি শো করছি, তিনি হচ্ছেন নচিকেতা চক্রবর্তী। উনি আমার মানে একটা অনেক বড় একটা রোল প্লে করেছেন আমার জীবনে। তখন নচিদা একদিন হঠাৎ করে আমাদের বলেন যে তুই আমার একটা গান কর, সেটা আমি তোকে দিচ্ছি। তো তুমি জানবে যখন সময় থমকে দাঁড়ায়, গানটা আমাদের সকলের প্রিয়। ওই গানটা আমরা ফিমেল ভার্সন করি, এবং নচিদা ওই ভিডিওটাতেও রয়েছে। ওটা খুব হিট হয়। ও বানিয়েছিল পুরো অ্যারেঞ্জমেন্টটা সব। ওটা হচ্ছে আমাদের প্রথম ডুও একসাথে। ডুও প্রজেক্ট একসাথে। তারপর আস্তে শুধুমাত্র আস্তে, cover। হ্যাঁ কভার, তারপরে আমরা অরিজিনাল একটা কাজ করি নচিদার সঙ্গে। তো আস্তে আস্তে, এবং তখন স্টার জলসায় আমি অলরেডি চলে গেছি। ওটার পরে আমাদের দুজনের মনে হয় না যে নিজেদেরকে এক্সিস্ট করানোর জন্য রিয়েলিটি শোটা এনাফ না। এটা আমি বহু আগে থেকে বুঝে গেছিলাম যে নিজের গান যদি না হয় নিচের গান না হলে তাহলে হবে না। কোনোদিন দাঁড়ানো যাবে না। তো এবং ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হিসেবে কাজ শুরু করে দিয়েছিলাম, কিন্তু ইচ্ছেটা ছিল যে বড় পর্দায় নিজের গান শুনবো এবং দেখবো। আর দুজনের স্বপ্নটা কোথাও গিয়ে ম্যাচ করে যায়, যে আমারও ওটাই ইচ্ছে এবং ওরও ওটাই ইচ্ছে, এবং আমরা তখন প্ল্যান করি যে একসাথে করি, তাহলে আমাদের কিছু একটা বড় হতে পারে। ঠিক। এবং তারপরেই যেটা মানে বোধহয় ইচ্ছেটা আমাদের এতটাই পজিটিভ যে আমাদের প্রথম কাজ, প্রথম সিনেমা প্লেব্যাক, মানে যেটাতে ওর প্লেব্যাক হয়েছে, আমার ডেবিউ হয়েছে অ্যাজ এ মিউজিক, আমাদের দুজনকার ডেবিউ হয়েছে অ্যাকচুয়ালি মিউজিক ডিরেক্টর হিসেবে। সেটা কিন্তু সোহম চক্রবর্তী রয়েছে সেই সিনেমাতে স্টার। আর যাকে দেখে আমরা বড় হলাম। আকাশদাকে নিয়ে যেটা আমার বলার সেটা হচ্ছে যে এই মানুষটা যদি না থাকতো তাহলে হয়তো এই আজকে আমরা এখন এখানে বসে থাকতাম। আকাশদা দুর্দান্ত দুর্দান্ত স্টোরি টেলার, মানে স্টোরি টেলার। তার থেকে বড় কথা আমি বলি, আমরা তো এর আগে কোনো কাজ করিনি। হ্যাঁ, ওটাই আমি আসছি, যে আকাশদা আমাদেরকে ভরসা করলো কেন? মানে আমাদের তো সেই অর্থে কিছুই নেই সেই মুহূর্তে, মানে সিনেমার কিছু গান রয়েছে, কিছু গান ছিল, সিনেমাটিক গানগুলো শুনতে সিনেমাটিক, কিন্তু সিনেমার কোনো হিস্ট্রি নেই। নেই, কিন্তু দাদা পেছনের দিকেও কেউ নেই, বাবা কাকা মামা কেউ নেই, কেউ নেই। আমরা প্রথম প্রথম এবার শোভনদাও যে কথাটা প্রথম দিন আমাদের দেখা হওয়ার পর বলেছিল, এবং আকাশদাও যেটা বলেছিল যে নতুন তো সবাই থাকে একদিন, সবাই তো আর শুরুতেই পুরনো হয়ে যায় না এবং হিট হয়ে যায় না, একদিন সবাইকে নতুন কাজ শুরু করতে হয়। তোমরা আজকে নতুন, কালকে পুরনো হয়ে যাবে। তো আকাশদা আমাদের নতুন বলে কখনোই আমাদের যে কখনো ভরসা করেনি, বা কখনো দাদার একটুও ডাউট হয়েছে আমাদের কাজের প্রতি, একদমই নয়। এতটা ভরসা আমরা পাবো প্রথমেই এটা আমরা ভাবিনি, সেটা শুধুমাত্র আকাশদা, মানে কি বলবো, মানে আমরা গ্রেটফুল সত্যি গ্রেটফুল আমরা আকাশদার কাছে এবং সোমদার কাছে। সোমদার কাছে, যদি এবং আমাদের প্রোডিউসার যার প্রোডাকশন এসবি ফিল্মস এন্ড রুকমিনি এন্টারটেইনমেন্ট, এনাদের কাছেও আমরা গ্রেটফুল, কারণ ওনাদেরকেও একটা কনভিন্স করার ব্যাপার থাকে। আমরা ওনাদের সাথেও বসেছি মিটিং এ, ওনাদের সাথে যে আমরা এটা করতে পারি বা এইভাবে করতে পারি, মানে ওনারা আমাদের উপর ভরসা করেছেন। কেউ বিশ্বাস করবে না, যে কেউ কিন্তু বলেনি যে না এরা করতে পারবে না বা এরা থাক, নতুন দরকার। এটাই আমাদের বোধহয় বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় পাওনার জায়গা, যে প্রত্যেক সিনিয়র জুনিয়র কম্বিনেশনটা এত মিষ্টি এবং সবাই একে অপরকে এত আগলে রাখে। আমার একটা জিনিস বলো, যেটা আমার খুব মানে গুড়গুড় করছিল আর কি পেটটাই প্রশ্নের জন্য, যে রূপম ইসলামকে তুমি কনভিন্স করলে তোমার গানটা গাওয়ার জন্য, উনি গাইলেনও। আমি আরেকজন শিল্পীকে নিয়ে পরে আসছি, রূপম দাকে কনভিন্স করাটা কতটা টাফ ছিল। মানে উনি তো ভীষণ চুজি, ভীষণ চুজি, এবং অনেকগুলো মাপকাঠি আছে, লেখা, সুর, আবহ, মিউজিক অ্যারেঞ্জমেন্টস অব্দি উনি খুব খুঁটিয়ে বিভৎস টাফ ওনার গান। রূপম দাকে কনভিন্সটা করলে কি করে? গান বানিয়ে প্রথমে আমি পুরো গান অ্যারেঞ্জ করে দিয়েছি, অ্যারেঞ্জ করে পাঠিয়েছি স্ক্র্যাচ। হ্যাঁ, দাদা জানিয়েছেন যে আমি এইভাবে শুনবো না, আমাকে একটা অ্যাকস্টিক গিটারে গানটা বাজিয়ে গিয়ে খালি গলায় পাঠাও।
পাঠিয়েছি লিরিক্সটাও উইথ লিরিক্স পাঠিয়েছি, দাদা পড়েছে এবং শুনেছে। তারপর দাদা আমাকে নিজে ফোন করেছে। তার আগে অব্দি আমার দাদার সাথে কথা হয়নি, ডিরেক্টলি কথা হয়নি। তারপর দাদা নিজে ফোন করেছে, দাদা ওদের ফোন নাম্বার আমার চেয়ে নিয়ে ফোন করেছে, আমাকে জানিয়েছে যে আমরা কত তাড়াতাড়ি গানটা রেকর্ড করতে পারবো, কারণ আমি চাই গানটা ইমিডিয়েট রেকর্ড করতে। এটা দাদার তখনও এইটা দাদার প্রথম রেসপন্স প্রথম রেসপন্স। क्या बात। এবং তারপর যখন রেকর্ডিং স্টুডিওতেও দাদা যখন গাইছেন, রেকর্ডিং রেকর্ডিং স্টার্ট হচ্ছে, গাইছেন, হ্যাঁ গাইছেন। গাইবার আগেও ইভেন আমাদের সাথে দাদা বসলো, কি গানটা দিয়ে কি বলতে চাইছি সব শুনলো, গানটার ব্যাকগ্রাউন্ড কি, সিনেমাতে যেহেতু মুভির গান তার ব্যাকগ্রাউন্ড কি যেটা জানলো, সবটা আমরা ইন ডিটেল আলোচনা করলাম। তারপর দাদা শুধু একটা কথা, দুটো কথা বললো দাদা, যে কথাটা আমাকে পুরো ছুঁয়ে গেছে, আমার মন ছুঁয়ে গেছে, এবং কম্পোজিশন দুটো শুনে এই দুটো আমার এতটা ভালো লেগেছে, আমার মনে হয় যে গানটা আমার জন্যই তৈরি। বাহ। এই গানটা আমি ছাড়া আর কারোর জন্য কিন্তু হতে পারে না। আমি ছাড়া আর কেউ গাইবে না, গাইতো না, মানে এটা আমি গাইবো, এটা আমারই গান। এটা আমারই গান। যেটা রূপমদার গান একবার শুনে নেওয়া যাক। চোখের কিনারায় জ্বলে ওঠা সংশয় বলে আজ থাক, এই মৃত্যু ভয় উড়ে খাবে তোমায়, সব মৃতের পাহাড় হয়ে যা, যত আধার কালো সবকিছু ছুঁয়ে গেল, যতটুকু বেঁচে আছে প্রাণ, সব শেষে দেখো আমি থেকে যাব হয়ে মৃত শহরের গান, মৃত শহরের গান, ও, মৃত শহরের গান। क्या बात। সত্যি গানটা বোধহয় রূপমদার জন্যই। আর একটা জিনিস, আমি যেটা ট্রেলারটা যখন দেখছিলাম আমি ইউটিউবে, তখন ওই আড্ডা মারাটা প্ল্যান হয়নি, তখনও এইটা হবে তার প্ল্যানিং হয়নি। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে মিউজিক্যাল পার্টে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। এবং আমি তারপর খোঁজ করতে করতে জানলাম যে তোমাদের যে প্রথম রিলিজড গান, সেটাতে তোমরা যশরাজ ফিল্মসের স্টুডিওতে বোধহয়, মানে রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করেছো। আমাকে বলো যশরাজে রেকর্ড করার অনুভূতি, অ্যাজ ওয়েল অ্যাজ এই সিনেমাটার যে বিজিএমটা, এই বিজিএমটার ডিটেইলিং। বিষয়টা হচ্ছে এই যে যশরাজে গিয়ে টেক করা, রেকর্ডিং করা গানটা, এটা একটা অদ্ভুত অনুভূতির ব্যাপার। কারণ আমরা ছোট থেকে যে সমস্ত সিনেমা দেখে বড় হয়েছি বলিউডের, সেগুলো মোস্ট অফ দ্য হিট নাম্বারস আর ফ্রম যশরাজ ফিল্মস, বীরজারা, তারপর প্রচুর প্রচুর সিনেমা, মানে শাহরুখ খানের সব সিনেমা আমাদের, মানে যেগুলো সব থেকে বেশি হিট ছোট থেকে যেগুলো শুনেছি আর কি, ছিল সব যশরাজের। এবার সেটা পাশাপাশিও ওই যে ফ্লোরটাতে আমরা রেকর্ডটা করেছি না, ওই ফ্লোরটাতে কে গায়নি? লতাজি গিয়েছে, আশাজি গিয়েছে, সোনুজি গিয়েছে, সবাই গিয়েছে, সবাই। মিউজিক ডিরেক্টরও যদি তুমি মানে একদম টপ থেকে শুরু করো, সবাই ওখানে কাজ করেছে, সবাই। ইভেন আমি ওখানে যখন কনসোলে বসে রেকর্ড করাচ্ছি, আমরা দুজন মিলে যখন রেকর্ড করাচ্ছি, তখন আমরা দেখছি যে ওখানে লেখা রয়েছে শঙ্কর এহসান লয়, পরপর লেখা আছে ফেডারে, মানে তার আগের শিফটেই হয়তো ওনাদের কাজ হয়ে গেছে, ওনারা কাজ করে গেছেন ওই ফ্লোরে, সেই নামটা একগুলো এখনো রয়েছে সেখানে। তারপরের শিফটে আমরা কাজ করছি, এবং এটা ওই ভাইবটা, ওনাদের যে ভাইবটা, সেটাও আমাদের এই গানে এসছে। হ্যাঁ, কোথাও গিয়ে তার জন্য গানটা আমাদের এতটা হয়তো ভালো একটা রেসপন্স পাচ্ছে। এইটা সম্ভব কিন্তু পুরোটাই হয়েছে, মানে এটা কিন্তু প্রোডাকশনের একটা সিদ্ধান্ত ছিল যে যশরাজে হবে, এবং সেটা আমাদের ডিরেক্টরেরও তাই সিদ্ধান্ত ছিল। তো আমরা সেটা পেয়েছি, এটা প্রথম সিনেমায় জেনারেলি কেউ পায় না। মানে একটা জিনিস আমি দেখেছি, মানে আকাশদা এবং এসবি ফিল্মস, রুক্মিণী ফিল্মস, এতটাই ওরা মানে আমাদেরকে সাপোর্ট করেছে যে আমরা, মানে যখন আমাদের প্ল্যান হয়েছে যে কুণালজি গাইবে, অন্তরাদিজি গাইবে, তখন কন্ট্যাক্ট করা হয়েছে ওনাদের সাথে, সেটা কিন্তু এসবি ফিল্মসের তরফ থেকেই করা হয়েছে, আমরা কিন্তু করিনি, কন্ট্যাক্টটা ওনারাই করেছেন। ওনারা বলেছেন যে আমরা যশরাজে টেক করবো, তো এটা কিন্তু ওনারা চাইলে আমাদের বলতেই পারতেন যে গানটা ওনারা তাহলে ওখান থেকে গিয়ে দেবে, তোমরা এখান থেকে ট্র্যাক পাঠিয়ে দাও, কিন্তু সেটা হয়নি। আকাশদার বক্তব্য, মিউজিক ডিরেক্টর তোমরা, গান তোমরা বানিয়েছো, তোমাদেরকে সামনে থেকে গাওয়াতে হবে। সবাই মিলে গিয়ে আমরা মুম্বাইতে গিয়ে বসে থেকে সামনের থেকে রেকর্ড করিয়েছি। আমাদের কি চাই সেটা যতক্ষণ না হয়েছে ততক্ষণ কিন্তু আকাশদা বলেছে তোমাদের যেটা চাই তোমরা পেয়েছো তো,
তো এই যে সাপোর্ট, এই যে লিবার্টিটা, একদমই তাই, একদমই তাই। এবং মিউজিক করার ক্ষেত্রে আমরা কি যেটা করতে BGM চাইছি, যে বিজিএম এর ক্ষেত্রে যেটা করতে চেয়েছি, সেটা কিন্তু সিনেমার সাথে যাচ্ছে কিনা সেটা অবশ্যই আকাশ আগে দেখে নিয়েছে। যদি যাচ্ছে, তবে যদি এটা ভালো একটা লাগছে, thriller সেটাকে আমরা তো, নিয়ে গিয়ে গেছি। মানে মিস্ট্রি আছে, থ্রিল হুম। আছে, তো মানে বিজিএমটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মানে ভীষণ, মানে বিজিএমটা যদি ইম্প্যাক্ট তোমার মধ্যে না ফেলতে পারে, তোমার ভয়ের সিনটা ভয় লাগবে না, ঠিক। বা হয়তো তোমার Thrill-টা কাজ করবে না। থ্রিলটা কাজ করবে না, সাসপেন্সটা হয়তো সাসপেন্স লাগবে না। হ্যাঁ, তো সেটা আমরা ভীষণ চাপ ছিল, কিন্তু আমরা সেটা খুব এনজয় করে করেছি, এবং সেটা আমরা 100% দিয়ে করেছি। এবার তোমরা সিনেমা হলে যখন দেখবে সিনেমাটা, তখন তোমরা বলবে কেমন লেগেছে। নিশ্চিত তখন নিশ্চিত আমরা আমরা প্রশ্ন করবো। আমরা সকলেই চাইবো, এবং আমরা তো কথা বলার তরফ থেকে আমরা সর্বোচ্চভাবে চাইবো এই সিনেমাটা প্রচুর মানুষ গিয়ে দেখুন, হলে গিয়ে সিনেমাটা দেখুন, একদমই তাই। বাংলা সিনেমা হলে বসে দেখুন, হাউসফুল করে দেখুন, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং আমরা যতগুলো ফিল্ম নিয়েই আমরা কথা বলেছি, আড্ডা মেরেছি, আমরা দর্শকদের বারবার একটা জিনিসই রেফারেন্স দিই, যে আমরা যদি একটু দক্ষিণ ভারতের দিকে তাকাই, যেভাবে সিনেমার গান এবং হলে বসে ছবি দেখাকে ওরা একটা ভয়ঙ্কর ভাবে সেলিব্রেট করে, একদম সেই সেলিব্রেশনটা হওয়া উচিত, প্রত্যেক রিজিয়নে হওয়া উচিত, বাংলা মিউজিকের ক্ষেত্রে, বাংলা ছবির ক্ষেত্রে ভীষণ করে হওয়া উচিত। আমরা আড্ডার একদম শেষ লগ্নে চলে এসেছি। আমরা আর তিমিরদার গানটাও ইতিমধ্যে আপনারা শুনে ফেলেছেন, আর নতুন করে আপনাদের শোনাবো না। আমাদের এই পর্বের সঙ্গে প্রত্যেকটা গানের ইউটিউব লিংক দেয়া রইলো, আপনারা শুনবেন। আমরা শেষ করবো যে জায়গাটায়, তিমিরদার সঙ্গে একটা খুনসুটি পর্ব হয়েছিল। কি হয়েছিল পর্বটা একটু জানবার চেষ্টা করবো আমরা। আচ্ছা, আমাদের কাছে একটা খবর আছে, এটা লুকোনো খবর, যে তিমিরদার সঙ্গে তুমি যখন তিমিরদাকে অ্যাপ্রোচ করলে, হ্যাঁ। তখন তিমিরদাকেও তুমি পুরো লিরিক্সটা পাঠিয়েছিলে, এবং তারপর তিমিরদার লিরিক্সটা খুব ভালো লাগে, এবং তারপর তিমিরদা তোমাকে কিছু একটা স্পেশাল বলেছিল গানটা নিয়ে, এরকম একটা ঘটনা শুনতে পাচ্ছিলাম। ব্যাপারটা কি? না, অ্যাকচুয়ালি এটা মানে জানি না কোথা থেকে তুমি শুনেছো। অ্যাকচুয়ালি আমরা একটা অন্য কাজে আমার তিমিরদার সাথে এমনি মাঝে মধ্যে দেখা হতো। তো তখন গানটা কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, আমরা ডিসাইড করিনি যে গানটা কে গাইবে, তখনও ডিসাইড করিনি। তো তখন আমি জাস্ট নর্মালি এমনি সিনিয়র দাদা হিসেবে, এবং অনেক বছর ধরে আমরা একসাথে মানে কানেক্টেড আমরা। তো তখন আমি তিমিরদাকে গানটা এমনি একটুখানি প্রথমটা শোনাই, মুখরাটা শোনাই স্ক্র্যাচ অবস্থায়, মানে আমার নিজের গলাতেই গাওয়া ছিল, খুব বেসিক অবস্থায় ছিল আর কি। ট্র্যাকটা যেরকম ভাবে তোমরা সিনেমাতে শুনছো বা ওটিটিতে অডিও প্ল্যাটফর্মে শুনছো, সেরকম ভাবে একদমই ছিল না। আমি তখন শোনাই। তখন তিমিরদার খুব ভালো লাগে গানটা, যে দাদা আমরা এই গানটা বানিয়েছি, আমি এবং আমার ওয়াইফ বানিয়েছি, অর্পিতা অভিষেক, আমরা এইভাবে কাজ করছি, এখন চেষ্টা চলছে, একটা ফিল্ম আমরা সাইন করেছি। তো তো গানটা কিন্তু হ্যাঁ, আমরা পিচ করিনি যে আমরা গাই, পিচ করিনি মানে কিন্তু। যে তিমিরদা তুমি গাও হ্যাঁ। বা কিছু, সেটা সেটা ছিল তিমিরদা না। বলেছিল তখন, এই এটা কিন্তু আমি গাইবো, এটা আমি কিন্তু গাইছি, মানে তখন এটা যে সিনেমার গান সেটাও কিন্তু আমি তখন বলিনি, আমরা সিনেমা সাইন করেছি এটা বলেছি, একটা গান বানিয়েছি, একটু শোনো কেমন হয়েছে, এটা কিন্তু আমি গাইবো, হ্যাঁ এরকম এরকম জাস্ট এমনি বলেছে। তারপরে আবার এটাও বলেছে, এই আমি মজা করছি, হ্যাঁ কিছু সিরিয়াসলি নিস না তোরা, হ্যাঁ এটা আমাকে বলেছিল। কিন্তু ফাইনালি তিমিরদাই গানটা গাইলো যার আলটিমেটলি। যেটা থাকে না, বলে না? কিসমত কানেকশন। এবং সত্যি কথা বলতেই হবে হ্যাঁ, যে তিমিরদা এত ভালো গেয়েছে। তোমরা শুনলে বুঝতে পারবে। ইতিমধ্যে যত মানুষ গানটা শুনেছেন এবং যে হ্যাঁ। পরিমাণ রিভিউজ আমরা পাচ্ছি, একদম। তাতে করে তো এই সিনেমাটা মিউজিকে মানুষের মন ছুঁয়ে নিয়েছে। হ্যাঁ। যতক্ষণে আপনারা দেখছেন এই আর সোমলতা দির কথাও বলতে হবে, কারণ সোমলতা দিও খুব ভালো গেয়েছে। সোমলতা দি অলরেডি মানে সোমদাস সিনেমাতে কিন্তু সোমলতা দির গলা আমরা আগে শুনেছি, হ্যাঁ। আগে হ্যাঁ। শুনেছি। তো সেই এই কারেকশন গুলো আমরা পেয়েছি। অনেকগুলো রেফারেন্স রয়েছে আগের, অনেক আমাদের ছোটবেলার অনেক নস্টালজিয়া আছে। সবটা মিলিয়ে এই ছবি ইতিমধ্যে হলে চলে এসছে। আমরা কথা বলার তরফ থেকে প্রত্যেককে এটা আমাদের আবেদন, আমাদের উইশ, আমাদের ইচ্ছে, মন দিয়ে সিনেমাটা দেখুন, সিনেমাটা হলে গিয়ে দেখুন। আমরা এর পরের পর্যায়ে আমরা আড্ডা মারবো আকাশদার সঙ্গে। আমরা অর্পিতা দি, অভিষেক দা, অনেকগুলো জায়গায় ওদের যেতে হবে, আরো অনেক কাজ আছে। আমরা এবারের মতো, আজকের মতো ওদেরকে ধরে নেওয়া যাক একটু বিরতি দিচ্ছি। আবার এর পরের কাজের সময় নিশ্চয়ই আবার এটা জমিয়ে আড্ডা হবে। থ্যাংক ইউ অভিষেক দা, থ্যাংক ইউ আমাদের সাথে এত হ্যাঁ, টাইম দেওয়ার সুন্দর আড্ডা হলো আমাদের। কথা বলার টিমকে, তো কথা বলার দর্শককে আমাদের তরফ থেকে, বহুরূপের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অসংখ্য সবাই পাশে শুভেচ্ছা। থাকো। 29 তারিখে
কিন্তু আমাদের সিনেমা হলে চলে এসছে। তোমরা সবাই তাড়াতাড়ি গিয়ে সিনেমা হলে গিয়ে বহুরূপ দেখে আসো। কাছাকাছি সিনেমা হলে তোমরা যেখান একদম। থেকে বসে এই পডকাস্ট দেখছো সেখানে কাছাকাছি তোমাদের সিনেমা হল আছে, তোমরা দেখো, তারপরে তোমাদের ফিডব্যাক আমরা মাথা পেতে নেব। প্রথম পর্বে আড্ডা মারলাম বহুরূপের মিউজিক্যাল টিমের সঙ্গে। এই পর্বটা আরো স্পেশাল। এই পর্বে একজন ভয়ঙ্কর মানুষ আমাদের সঙ্গে আড্ডায় পাশে এসছেন। আকাশদা তো আছেই, বলেছিলাম আকাশদা আসবে। সারপ্রাইজিংলি যাকে নিয়ে এসেছি, যাকে দেখে আপনারা ভয় পেয়েছেন ঠিক যখন সিনেমা শেষ হচ্ছে, আমাদের সঙ্গে রয়েছে সেই ভয়ঙ্কর নকুলদা। ওনার আসল নাম ভাস্কর, কিন্তু আমার বিশ্বাস এই ছবিটা দেখার পর একটা লম্বা ফ্রেজ চলবে যখন ভাস্কর নামে ওনাকে কেউ চিনতে পারবে না। যেরকম আমজাদ খানকে একটা দীর্ঘ সময় ধরে গব্বর সিং বলেই চিনত, সেই রকম একটা অবস্থান হবে। আমাদের সঙ্গে আকাশ দাই সিনেমার ডিরেক্টর এবং ভাস্কর দা রয়েছে। আমি ছবিটার গল্পে তো আকাশ দার থেকে অনেক কিছু শোনার আছেই, আমি শুনবো। আমাকে একটা জিনিস বলো, নকুল দা ওরফে ভাস্কর দা, তোমার তখন আসল নাম নকুল হয়ে গেছে, তুমি যখন ছবিটা সাইন করলে কখনো বুঝতে পেরেছিলে, মানে তুমি কি এই এক্সপেকটেশনটা মাথায় রেখেছিলে যে মানুষ তোমাকে এই লেভেলে ভয় পাবে? আমি শুধু এইটা বলেই মানে বলতে শুরু করছি, সেটা হচ্ছে এই যে চরিত্রটা আমি করেছি, প্রথমত একটা মেথড অ্যাক্টিং করেছি আমি। তো এই চরিত্রটার মানে 70% প্রবেশ করাতে আমাকে সাহায্য বলবো না, সাহায্যের থেকে যদি কিছু বেশি হয়, আমাকে মেন্টালি মানে খুব প্রেশার, মানে খুব চাপ দিয়েছে আমাদের ডিরেক্টর। মানে আমি এই চরিত্রটাকে মানে রীতিমতো, হয়তো অনেকে মানে ওটা অবাক হয়ে যাবে শুনলে কথাটা, আমাকে রীতিমতো মানে আমি একটা ঘরের মধ্যে অন্ধকারে দীর্ঘদিন কাটিয়েছি। মানে এই চরিত্রটা করতে গেলে যে ধরনের সাইকোলজিক্যাল স্যাটারের মধ্যে দিয়ে যেতে হয়, সেইগুলো আমি ওই এক একটা সেকেন্ড, এক একটা ক্ষণ আমি ভাবে কাটিয়েছি। ভয়ঙ্কর, মানে আমি মানে আমার যে জায়গাটা তোমার থেকে জানবার, কারণ আমি সিনেমাটা তো গতকাল দেখিনি, আমি আজকে দুপুরে সিনেমাটা দেখলাম, এবং তোমার এই চরিত্রটা সত্যি কথা বলতে বাংলা ছবিতে শেষ 5-7 বছরে যদি মেথড ভিলেন বলা হয়, নন অ্যাকশন মেথড ভিলেন, ব্যাপারটা সেই পর্যায়ে তুমি মানে তোমাকে দিয়ে একটা পরবর্তী অনেক ছবিতে তোমার এই ছবিটাকে মাপকাঠি করা হবে যে এর উপর দিয়ে আরো ভয়ঙ্কর হতে হবে, বা হয়তো কোনো ডিরেক্টর বলবেন এতটা ভয়ঙ্কর হয়েও না, আরেকটু স্লো ডাউন করো বা আরেকটু ক্যাটাগরাইজ করো ব্যাপারটাকে। এই এটা কিন্তু খুব চাপেরও, মানে হ্যাঁ, তুমি অভিনেতা হিসেবে খুব চাপেরও, কারণ তুমি এর পরে আরো অনেক চরিত্র করলেও এই চরিত্রটাকে তোমাকে বয়ে বেড়াতে হবে। এই চাপটা কিরকম ছিল? হ্যাঁ, বেসিক্যালি এই যে চরিত্রটা আমি করেছি না, এই চরিত্রটা মানে যদি অ্যাকচুয়াল বেশি করি সেটা না, আমরা আমরা যেহেতু অভিনেতা, আমরা মানে বুঝি যে একটা লয়েতে অ্যাক্টিংটা করতে হয়। তো আমি একটা লয়েতে ছিলাম, মানে ওর উপরে ওঠানো যাবে না, নিচেও নামানো যাবে না, মানে ওই স্ট্যাটিক একটা জায়গায় আমাকে থাকতেই হতো। হ্যাঁ, সাইমেন্টাসলি আমি মানে আরো অন্য ছবিতে কাজ করছি, কিন্তু এই পার্টিকুলারলি আমি যখন ও আমাকে এই স্ক্রিপ্টটা শোনায় বা আমি যখন করি, তখন আমি ওকে বলেইছিলাম, দেখ এই চরিত্রটা আমি যখন করবো, আমি কোনো ছবিতে কাজ করবো না। আর সেটাই আমি ঠিক করেছিলাম যে আমি করবো না। তো এই করতে করতেই এর মধ্যে ঢুকে গেছি, চরিত্রটার মধ্যে প্রবেশ করে গেছি, এইটাই হলো ব্যাপার। আমরা তো এই জায়গাটাতে তো হলোই, কিন্তু যে জায়গাটার সবচেয়ে বেশি আমি আকাশদার থেকে শোনবার চেষ্টা করবো যে আকাশদা, তুমি যখন এই স্টোরিটা লিখছো, তুমি যখন এই গল্পটা লিখছো, মানে তুমি নয় বা স্ক্রিন প্লে নয়, যখন গল্পটা লিখছো, তখন তোমার মাথায় ঠিক কি ছিল? মানে তুমি কি প্রথম থেকে প্ল্যান করেই রেখেছিলে যে এখানে এইরকম ভাবেই ধরো প্রস্থেটিক, মিউজিক, সোহমদাকে এইভাবে ভাঙা, অনেকটা সোহমদা নিজেকে ভেঙেছেন এখানে চরিত্রের জন্য, এই প্রায় 180 ডিগ্রি পাল্টে যাওয়া একটা সোহমদা, এটা কি তুমি মানে এই টোটাল জার্নিটাকে যদি তুমি একটু বলো। অ্যাকচুয়ালি দেখো, স্টোরি করার সময় এত কিছু ভাবিনি। আচ্ছা, মানে তখন এই ছবির যে 7টা লুক দেখেছো তুমি, তখন একটা লুক ছিল ছবিতে, যখন কনসেপ্টটা মানে প্রথম মাথায় আসছে, তো সেটা ওই যেটা ছৌ লুক আমরা দেখতে পাচ্ছি, সেই লুকসটাই আমার মাথায় ছিল প্রথম। তো সেটা দিয়ে আমি গল্পটা শুরু করি। কিন্তু আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল কি, যেহেতু এটা আমার দ্বিতীয় ছবি, আমার প্রথম ছবিটা একটু ওই লাভ স্টোরি ঘরানা ছিল, তো তবে এটা কিন্তু আমার জায়গা, মানে আমি থ্রিলটা ভালোবাসি। তো তখন কি হয়, তখন আমি ভাবি যে একটা লুকস দিয়ে একটা ছবি তৈরি হচ্ছে, লুকসটা আসেনি অ্যাকচুয়ালি, মানে একটা ক্যারেক্টার যেগুলো ট্যাগ হচ্ছে না, একটা ব্যাপার ছিল। তো তখন আমি ভাবি যে না, অ্যাকচুয়ালি আমাদের ভেতরের যে আভ্যন্তরীণ সেট, তুমি এসে বুঝতে পেরেছো যে এই যে লুকস গুলো আছে, এগুলো সব আমাদের বেসিক্যালি ভেতরকার সেট। শেডস, ইয়েস।
তো আমি এই চরিত্রটা করছিলাম, তো সেটা আমি ওই ক্রোধ সেরেছিলাম, মানে রাগে। তো আমি দেখলাম যে না, এটাকে ভাঙতে হবে। ওরকম করতে করতে দুটো এলো, তিনটে এলো, তো আমি ভাবলাম ছটা সেট আমাদের এমনিতেই আছে, ছটা সেট আছে আমাদের ভেতরে, এবং একটা নিয়ে আমরা ঘুরে বেড়াই, যেটা কেউ বোঝে না যে ভিতরে কি সেট চলছে। টোটাল হয়ে গেল 7টা সেট। এইভাবে এক এক করে 7টা সেট আসে। প্রথমে সেট আসার পরে এবার সেই সেট অনুযায়ী আমি লুকস গুলো ভাবি, এই সেটে কি লুকস হতে পারে। তো তখন এই লুকস গুলো আসে। তো আমি এবং আমার যে স্ক্রিপ্ট রাইটার, আমি আরো দুজনে মিলে প্রচুর করেছি। ইনফ্যাক্ট ভাস্কর দাও ছিল সেই স্ক্রিপ্ট লেভেল থেকে আমাদের সাথে 2 বছর 2.5 বছর ধরে। তো এটা তো বেসিক্যালি 2 বছর আগের করা গল্প না, সেখান থেকে শুরু হয়েছে জানেন। তো এবার সেখান থেকে এই লুকস গুলো আসলো, আসার পরে তখন মানে আমরা ভাবছিলাম যে এটা কে পোর্ট্রেট কে করবে, মানে আমরা তো ভেবে নিচ্ছি, বাট এটা তো প্লে করবে কে এটা? কারণ সেটা তো আরো টাফ জিনিস। তো তখন ভাবতে 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 তো একটা আমার যে প্রডিউসার ছিল, সেই প্রডিউসার বললো তুমি কোনো কমার্শিয়াল হিরোকে ভাবো, কারণ আমাদের মধ্যে একটা ব্যাপার আছে, এটা আমরা কমার্শিয়াল অফ ট্র্যাক আলাদা করি। বেসিক্যালি সবই কমার্শিয়াল, কমার্স যেখানে আছে সবই কমার্শিয়াল হয়ে যায়। ঠিক ঠিক। তো প্রডিউসার বললো, আমাকে নাম দিয়ে দিল বলতে দেবদা বুম্মাদাকে সে ধরবে না, মানে মেবি এখন তার সেই বাজেট বা সেই ব্যাপারটা বা সেই বড় জোন ফ্যাক্টরটা তার মধ্যে নেই। তো সে বললো তুমি অঙ্কুশকে ভাবতে পারো, তুমি সোহমদাকে ভাবতে পারো, তুমি বনিকে ভাবতে পারো, তো এইভাবে বললো। তো নর্মালি আমার কাছে ফার্স্ট চয়েসই ছিল হচ্ছে সোহমদা, সেটা কিন্তু প্রথম থেকে। যদি কমার্শিয়াল, মানে তুমি যখন লিখছো প্রায় 2.5 বছর আগে, কারণ আমি জানি কমার্শিয়াল যাবে, আমি গেলে সোহমদাকে নিয়ে ভাববো এটা। কারণ সোহমদা এমন একটা মানুষ যাকে আমরা, মানে আমি তখন 12-এ পড়ি, প্রেম আমার রিলিজ করে, আমরা মানে হলে রীতিমতন লাফালাফি করে মারামারি করে টিকিট নিয়েছি। এবং তার সেট যে সোহমদা জানে কি কি লেভেলের অভিনয়টা, সেটা সবাই জানে। অভিনেতা সোহম মানে ইন্ডাস্ট্রি অনেকের থেকে বেটার। তো আমি জানি এটা সোহমদাই করতে পারবে, কারণ এতগুলো সেট আনতে হবে তাকে। এবার শুধু কি সোহম যখন প্লে করে তখন শুধু কিন্তু সেট পাল্টেছে তা নয়, কিন্তু তুমি তো দেখেছো ভয়েসটাও কিন্তু সে পাল্টেছে প্রত্যেকটা ক্যারেক্টার। আমি ভয়েসে আসবো, ভয়েসটাকে আমি আলাদা করে একটা জোন, আমি যখন ভাবছিলাম কোয়েশ্চেন্স গুলো, আমি ভয়েসটাকে একটা আলাদা জোন রেখেছি। তুমি শেষ করো, আমি ভয়েসে আসছি। কি হয়, এই নীলাদ্রি আমি মিলে বসে 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 রেডি করি, তারপর সোমদার কাছে আসা, সোমদাকে শোনাই সোমদা ডে ওয়ানে সবটা শুনে বলে যে আকাশ আমি না তোমাকে একটু 2 দিন পরে জানাই। কারণ তোমার ভালো লাগেনি বলে, ভালো তো আমার খুব লেগেছে, বাট এটার ভিতরে আমাকে ঢুকতে হবে বোঝার জন্য। দেন সোমদা আমাকে 2-3 দিন পরে ডাকার পরে সোমদা আমাকে বলে যে আকাশ চলো লেটস গো, শুরু করি। আমি বললাম, ঠিক আছে দাদা, ওকে। তোমার কোথাও মনে হচ্ছে না তো যেটা খিল্লি লাগবে বা কিছু লাগবে? না, কোনো ব্যাপারই না সেটা, কিন্তু অ্যাক্টিং বরং আমার কাছে চ্যালেঞ্জিং লাগছে। আমাকে এবার আমি একটা কিছু করবো চ্যালেঞ্জিং কিছু, মানে এর জন্য সোহমদা প্রচুর খেটেছে, তার যে ফিগার মেনটেন করাটা সেটা করেছে। দিন রাত আমরা বহুবার বসেছি, আমি এখানে এসেছি সোমদার অফিসে বসেছি, সোমদার অফিসে বসে আমরা মানে প্রচুর কনভারসেশন করেছি। সোমদা এটা আকাশ, এটা আকাশ, ওটা আকাশ, সেটা। তারপরে গিয়ে কিন্তু বহুরূপ তৈরি হয়েছে, যেটা তুমি দেখে এসছো, দর্শকের প্রশংসা পাচ্ছি যে সোমদাকে আলাদাভাবে মানুষ দেখছে। আর বিজিএম তো মানে সবাই বলছেই, সেটা আমার ওই টিচার লেভেল থেকেই বলেছে সবাই একদম। তো সেখান থেকে আমার খুব ভালো লাগছে যে আমরা যে 2 বছরের খাটনিটা করেছি, এবং তারপরে বিট্টুদার আশা এবং বিট্টুদার খাটনিটা, মানে সোম চক্রবর্তীর খাটনিটা, সেগুলো যে দর্শক ভালো বলছে, এটাই আমার কাছে পাওনা। হ্যাঁ, নিঃসন্দেহে। আমার একটা মজার জিনিস বলো, এই যে তুমি যে ছবিটা করলে, মানে এই যে শুটিং এর যে লম্বা জার্নিটা, শুটিং এর এক্সপিরিয়েন্স, সোহম চক্রবর্তীর সঙ্গে শুটিং এর এক্সপিরিয়েন্সটা কিরকম? ওটা অ্যাকচুয়ালি খুব ভয় ছিল আমার, কারণ সোমদার সাথে স্ক্রিন শেয়ার করছি, মানে সোমদাকে আমি বোঝাবো কি করতে হবে। সোমদা একটা কথা বলেছিল, আকাশ ফ্লোরে কিন্তু খুব সাইলেন্ট হবে, কোনো কথা চলবে না, কারণ আমি চরিত্রের ভিতর থাকবো, কথা বললে কিন্তু সেটা হবে না, মানে পিন্ট অফ সাউন্ড যেন থাকে ফ্লোরে। ওকে দাদা। তো তার সাথে প্রথম দিন আমি ডে ওয়ানেই কিন্তু সোহমদা, ইদিকা, কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, প্রত্যেকের সাথে আমি ডে ওয়ানেই শুট রেখেছিলাম, কারণ আমি চ্যালেঞ্জটা প্রথম দিন নেবো, তারপর ফ্লোরটা কীভাবে আমি দেখছি। তো আমি ডে ওয়ানে ফার্স্ট ডে আমরা শুট করি প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে। তো আমি ভাবছিলাম কীভাবে হ্যান্ডেল করবো সোহমদা, কি ব্যাপার। দেখলাম যে মানুষটা সত্যি মানে মন থেকেও মাটির মানুষ সে, মানে তার চিন্তাধারা ভাবনা বা বলো যে চট করে সবাইকে ভালোবেসে ফেলা, সে ব্যাপারটা আছে। এবং ফ্লোরে মানে বাইরের সোহমদা আর ফ্লোরের সোহমদা পুরো হেলান হেভেন। কিরকম? মানে ওইখানে সোহমদা ফার্স্ট কথা ডিরেক্টরকে এতটা গুরুত্ব দেয়, মানে ডিরেক্টর কি চাইছে কন্টিনিউ, মানে এমনও গেছে যে আমরা 7-8টা শট করেছি একটা লুকস নিয়ে, একটা মানুষ ওই পজিটিভ মেকআপ চাপিয়ে 3-3.5 ঘন্টা ধরে মেকআপ করার পরে সেই লুকস নিয়ে গিয়ে সে ওই ফ্লোরে গিয়ে দাঁড়ানো, এসি বন্ধ হয়ে যাওয়া, ফ্যান বন্ধ হয়ে যাওয়া, তার মধ্যে শুট করা, এবং 6-7বার টেক হচ্ছে। কোথাও আমি বলছি দাদা একটু এটা, কোথাও দাদা নিজে স্যাটিসফাই হচ্ছে না, করে 7বার করার পরেও কিন্তু যখন আমি বলতাম ওকে, আমাকে সোমদা এসে বলতো যে আকাশ ওকে তো, মানে দারুণ। এই যে এনার্জিটা সোমদা, মানে এমনও দিন গেছে যে আমরা সোমদা কিন্তু মানে 3টে লুকসে একই দিনে কাজ করেছে,
এক সেম ডেতে শুট হয়েছে তিনটে আলাদা লুকে। তিনটে লুকস মানে আমরা শুধু ধরো বাহ্যিক গেটআপ বলছি না, কিন্তু ভেতরেরও কিন্তু চেঞ্জ হচ্ছে, তুমি তাই তো। বুঝতেই পারছো মানে পারছো ব্যাপারটা। সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে মানে গোটা ছবিটা দেখার পর যেটাতে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি সেটা হচ্ছে, আমি খুব ভুল যদি না করি এবং খুব খারাপ যদি সিনেমার দর্শক না হয়, ভোকাল টোনটা 7টা ক্যারেক্টারের ক্ষেত্রে প্রত্যেকটার একটা নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি আছে টোনের মধ্যে। এই টোনটা আমি যখন সোহমদার সঙ্গে আড্ডা মারবো, আমি নিশ্চয়ই এই মেথডটা জানবার চেষ্টা করবো বা চেষ্টা করবো সোহমদার থেকে শোনার। এটা কিন্তু একটা বিরাট টাস্ক যেটা আমার মনে হয়েছে, যে টোন, লুক, প্রস্থেটিক ইউজ করেছো তোমরা, সেটা সোহমদার অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু গলা পাল্টানো আমার মনে পড়ে যতটুকু, অগ্নিপথের পর অমিতাভ বচ্চনকে প্রচুর মানুষ এইটা বলেছিলেন যে ওই গলায় হাস্কি টোনটা তৈরি করে, এবং যার জন্য বড় অভিনেতা যা হয় আর কি, ওনার গলার উপর প্রচুর ধকল গেছে, প্রচুর পরিশ্রম গেছে। সেরকমই একটা কমার্শিয়াল স্টার যার হয়তো বছরে 200 দিন আলাদা আলাদা কাজের জন্য শুট করতে হয়, তার গলাকে এভাবে ভাঙা, এবং সেটা খুব কম সময়, এবং বিং অ্যান মানে আমাদেরও তো গলা ব্যবহার করতে হয় অনেক ক্ষেত্রে, গলাকে থ্রোট ডিপ চেঞ্জ করলে, গলার ভয়েস চেঞ্জ করার পরে গলাটাকে আবার একটা ন্যাচারাল জায়গায় ফিরিয়ে আনা অসম্ভব কঠিন একটা প্রসেস। অ্যাকচুয়ালি কি হয়েছিল আমি তোমায় একটু বলি, ডাবিং সেশনে আমরা প্রথম বিট্টুদার এই অভিমন্যু যে ক্যারেক্টারটা দেখেছি, নর্মাল যেটা আছে সেটাতে আমি শুরু করি ডাবিংটা ফার্স্ট, কারণ ওইটা বিট্টুদা নর্মাল ভাবে কথাটা বলে। সেটা করার পরে আমরা তুমি মানে ভাবতে পারবে না এই পুরো ডাবিংটা 5 ঘন্টায় হয়েছে, কিন্তু পুরো ছবি মানে বিট্টুদা যে ডাবটা করেছে 5 ঘন্টা কমপ্লিট করেছে। এই যে যখন ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, আমি তখন ভাবছি, আমি দাদা আমার প্ল্যানেই ছিল, তাও আমি দাদাকে বললাম, দাদা এগুলো একটু মানে তুমি কি ভাবছো? তখন বলে আকাশ সবকটা বলে আলাদা করবো, আমি ক্যারেক্টারের মতন করে করবো। এবার আমি বললাম যে আচ্ছা দাদা, তাহলে তো একটা সময় সাপেক্ষ, মানে তুমি কিন্তু রিল্যাক্সে করো। বলে চলো না এগোই করতে করতে কিন্তু আমার প্রত্যেকটা ক্যারেক্টার বেরিয়ে যাচ্ছে। আমরা প্রথম দিন 3 ঘন্টা কাজ করলাম, করার পরে দাদা বললো যে আকাশ আজকে এতটা ছেড়ে দিই, দুটো ক্যারেক্টার তুমি দেখেছো, দুটো খুব টাফ ভয়েস আছে, বলছে এটা কালকে ধরি আমি। নেক্সট ডে সন্ধ্যা 2 ঘন্টা কাজ করলাম আমরা ডাবিং এ, এভরিথিং ফাইন, ফাটিয়ে করে দিল। মানে এটা আমারও এক্সপিরিয়েন্স যে একটা মানুষ মানে কি লেভেলের ডেডিকেশন থাকলে এবং কি লেভেলের চিন্তা ভাবনা থাকলে সে ক্যারেক্টার ঢুকে গিয়ে সে ভয়েসটা দিতে পারে। আসলে এটাই বোধহয়, এটা আমি খুব বলছিলাম জানো তো, যখন মিউজিক্যাল টিমের সঙ্গে আড্ডা মারছিলাম, আমি বলছিলাম যে আমি যে স্কুলে পড়ি, মানে সোহমদা তো আমাদের স্কুলের অঞ্চলের জামাইবাবু, দিদির বাড়ি আমাদের বাগুইয়াটি অঞ্চলে ওই জোনটাতে, এবং আমাদের স্কুলের ওখানে আমাদের যখন স্কুল লাইফ, তখন একটা বিখ্যাত সিনেমা হল ছিল, সিঙ্গেল স্ক্রিন আরতি সিনেমা হল বলে। তুমি প্রেম আমার স্টোরি বলছিলে, আমি মিউজিক্যাল টিমে অর্পিতা দিদিদের বলছিলাম যে প্রেম আমার, আমি স্কুল বাঙ্ক করে স্কুল লাইফে প্রচন্ড মার খেয়েছিলাম বাবার কাছে। হ্যাঁ, সপ্তাহে সোমবার থেকে শুক্রবার টানা স্কুল বাঙ্ক করে, শনিবারও বাঙ্ক করে আমার গায়ে ধরা পড়ে গেছে, হাফ টাইমে বাড়ি ফিরতে পারি দাদার ভাই। সেই সোহমদা, আর তারপরে অমানুষ, একটা অসম্ভব ভয়ঙ্কর ভালো সিনেমা সোহমদার জীবনের। এবং আফটার অমানুষ তো অনেকটাই সোহম চক্রবর্তী নিজের কমার্শিয়াল মানে যেটা আমরা সোহমদাকে দেখে অভ্যস্ত, মার গান, অ্যাকশন, রোম্যান্স। তারপরে আফটার অমানুষ আমার মনে হয় যতটুকু আমার মনে পড়ছে আর কি, আফটার অমানুষ এটা সোহমদার আরেকটা ভিন্ন ধর্মী ছবি, কমার্শিয়াল তো অবশ্যই, ভিন্ন ধর্মী, যেখানে ক্যারেক্টারটা অনেকগুলো শেডস রয়েছে। আমি এই যে তুমি ধরো হল ফেরত যে মানুষগুলো চিৎকার করছে, হলের সামনে ম্যাসিভ ভিড়, কাউন্টারে জানান দেয়া হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই একদম সামনের একটা রোয়ের হয়তো টিকিট পড়ে আছে কি দুটো রোয়ের টিকিট পড়ে আছে, একজন ডিরেক্টর হিসেবে এই স্যাটিসফ্যাকশনটা বা এই আনন্দটা তোমার ঠিক কতটা? মানে আনন্দ তো অবশ্যই, এটাকে তুমি কিভাবে প্রকাশ করতে? এটা অ্যাকচুয়ালি মানে কিছু হয় না যে মানে যেটা আনন্দ যখন চরম পর্যায়ে চলে যায় প্রকাশ করা যায় না। ঠিক, বেসিক্যালি আমি তোমাকে এটা কিছু বলতেই পারবো না যে খুব ভালো লাগছে, মানে ভালো লাগার এটা সীমাহীন ভালো লাগা, মানে যেটা আমি কোনোভাবে প্রকাশ করতে পারবো না, মানে যে কি ভালো লাগছে আমার। কারণ আমরা লড়াইটা তো সেই কারণে করেছি, মানে একটা ছবি প্রডিউসার তার ঘরে যেন ফিনান্সটা রিটার্ন করে সেটা সে ভাবছে, তাই তো। আমরা ক্রিয়েটিভ মানে আমরা স্ক্রিপ্ট লেভেল থেকে শুরু করে অভিনয়, বিজিএম, এই প্রত্যেকটা জায়গায় একটা ডিরেক্টর মানে থাকে, এবং সে চায় যে তার প্রতিটা ডিপার্টমেন্ট যেন লোকে বলে খুব ভালো কাজ করেছে। তো এইটার আমি ওই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ভালো মানে বলে শেষ করতে পারবো না এটা। তো এইটা আমার সব মানে যেই ডিপার্টমেন্টই ভালো হচ্ছে সেটাই আমার স্যাটিসফ্যাকশন। এটা মানে প্রকাশ করা যায় না এটা। তুমি এখানে কাজ করেছো
ইধিকা পাল মানে উনি নতুন নবাগতাই বলা যায়, সম্ভবত এটা ওনার জীবনের তৃতীয় ছবি। আমার থেকে বলো না, আমার তোমার সঙ্গে প্রথম ছবি, ওনার কেরিয়ারের তৃতীয় ছবি। ইধিকা, অ্যাক্ট্রেস ইধিকা পাল অন ফ্লোর, তোমার সঙ্গে স্টোরি রিডিং এর সময়, ডাবিং এর সময় ইধিকা পালের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা যদি। এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং যদি সেটা ভালো না হতো তাহলে বহুরূপে এই ধরনের চরিত্র আসতো না কোনো সময়। কারণ যতটা বিট্টুদা আমাকে সময় দিয়েছে ততটা ও দিয়েছে আমাকে। মানে ও ন্যাচারালি আমাদের অফিসটায় চলে আসতো, ওকে আমি তখন বললে ও বলতো ঠিক আছে আকাশ বসছি আমরা। তো ওর সাথেও আমি প্রচুর বসেছি, মানে ধরো না একটা বেলা আমার সোমদার সাথে বসতে হতো, একটা বেলা ওর সাথে বসতে হতো, কারণ দুটো চরিত্র খুব টাফ। ইদিকার 7টা লুকস হয়নি, বাট 7টা সেট তো হয়েছে, এবং 7 ভাবে তুমি দেখেছো অনেকগুলো হ্যাঁ। শেড ভীষণ বোল্ড, এবং এবং সেখানে কিন্তু তুমি হয়তো লুকস দেখলেও তুমি দেখবে চেঞ্জেস আসছে কিছুটা হয়তো, বাট 7টা হয়তো লুক সোহমদার মতো অতটা পাল্টে যাওয়া নয়, কিন্তু চরিত্রটার ভাঙা গড়াটা অনেকটা একই রকম। সোহমদার সঙ্গে প্যারালালিও ভেঙেছে নিজে। নিজেই ইদিকা এটা বলেছে যে, মানে ওই বলেছে সেটা আমাদের রিলিজের আগে সাক্ষাৎকারেও বলেছে, এবং অলরেডি সবসময় বলে সেটা, যে এটা ওর লাইফেও এমন একটা ছবি যে যেই ছবিটাতে মানে যেই লেভেলের অভিনয় করেছে সেটা হয়তো অনেকেই পায় না, মানে এই অভিনয়টা লেভেলের। এবং আমার ক্ষেত্রে স্ক্রিপ্টটা হয়তো অনেকে, এবং আমার ক্ষেত্রে আমি খুব স্যাটিসফাই যে আমি এই দুজন অভিনেতা অভিনেত্রীকে পেয়েছি, মানে এরা ছাড়া হয়তো বহুরূপ কেউ করতে পারতো না, মানে এত বড় কথা আমি বলছি তোমাকে। বেশ। তবে একটা জিনিস আমায় বলো আকাশদা, আমরা আবার আমাদের দাদার কাছে যাব। নকুলদা ভিলেন না, আমি আকাশদাকে একটা জিনিস বলি। হল ফেরত মানুষের একটা বক্তব্য শুরু হয়েছে ইতিমধ্যে, বহুরূপ 2 কবে আসছে, কবে আসছে? আসছে প্রডিউসার টাকা পয়সা দিতে আবার চলে আসে, মানে প্রডিউসার খুশি আছে আমাকে বলছে। এটা ভালো সহজ স্বীকারোক্তি ডিরেক্টরের, হ্যাঁ। প্রডিউসার পয়সা দিলে বহুরূপ 2 আসবে, পরিষ্কার কথা। আমার তো রেডি হয়ে পড়ে আছে, ডিরেক্টর 2 তৈরি। 3 সব রেডি হয়ে আছে আমার কাছে। 3 অব্দি, বাবা বিশাল হোমওয়ার্ক। আমরা নকুলদার কাছে ফিরে আসি। ভাস্করদা ওরফে নকুলদা, সরি নকুলদা ওরফে ভাস্করদা, আমায় বলো তোমার স্ক্রিনে এই যে বেশ কয়েকটা তোমার জায়গা যেখানে সত্যি হয়তো ভবিষ্যতে বাচ্চাদের ভয় দেখাতেও তোমার এই ক্লিপস গুলো ব্যবহার করা যেতে পারে। ভাস্করদার ক্যারেক্টারটা কিন্তু কেউ, মানে তুমি তো দেখেছোই, বোঝা যায় না কিন্তু যে এন্ডে গিয়ে এমন কিছু হতে পারে, মানে একটা সাইলেন্ট ক্যারেক্টার কিছু একটা করে দিয়ে গেল। সাইলেন্ট ক্যারেক্টার, বেসিক্যালি আমি স্পয়লার দেব না, গোটা সিনেমা জুড়ে মানুষটাকে একরকম মনে হবে। মানে সেই হঠাৎ করে পেনাল্টির আগে একটা প্লেয়ার হঠাৎ করে হয় না, শেষ 5 মিনিটে অসম্ভব ভালো 3-4টে স্ট্রাইক করে টিমটাকে হয়তো 4-0 গোলে, হয়তো 1 গোলে হারছিল 5 গোলে এগিয়ে দিল। এই মানুষটার ক্যারেক্টার যারা দেখেছেন তারা তো এতক্ষণে জেনেই গেছেন, যারা দেখেননি সোহমদা ইধিকাদির পরে অবশ্যই সকল অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি এই মানুষটার শেডটা শেষ 20-25 মিনিট সিনেমাটা যখন একদম এন্ডের দিকে যাচ্ছে, আপনি আমরা একটা, আমি আমার মাইন্ডসেট আমি একটু ভেবেছি যে এটা বোধহয় এরকম হবে, ওটা বোধহয় ওরকম হতে চলেছে। সোহমদারটা একটা আন্দাজ করা যাচ্ছিল না, সোহমদারটা তো সবচেয়ে আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার। লাস্টে যে নকুলের এই টুইস্ট এবং ওর শেষ হচ্ছে যে ভয়টা দিয়ে, এটা ভয়ঙ্কর। মানে যারা দেখবেন তারা এই করবেন। আমার কাছে যেটা দিয়ে প্রশ্নটা ছিলাম আড্ডা মারতে মারতে, যে তুমি যখন এটা জানতে পারলে, তোমার কোথাও একটা গিয়ে কি এই ভয়টা কাজ করেছে একজন অভিনেতা হিসেবে, যে এর পরে ধরো বহুরূপ 2 আমরা আশা রাখবো খুব তাড়াতাড়ি সিনেমার পর্দায় আসবে, তোমার তো একটা বেঞ্চমার্ক সেট হয়ে গেল বহুরূপে, যে বেঞ্চমার্কটা কিন্তু হালকা নয় বস। এর পরে কিন্তু বহুরূপ 2 আসলে তোমার যে ক্যারেক্টারটা হবে, যদি নকুলের কন্টিনিউয়েশন থাকে, আকাশদা জানে কি লিখে রেখেছে আমাদের তো বলেনি, যদি এই নকুলেরই কন্টিনিউয়েশন থাকে, তোমার পক্ষে চ্যালেঞ্জটা কতটা কঠিন হবে? হ্যাঁ, চ্যালেঞ্জ তো আমি আগে একটা কথা টেনে নিয়ে বলি, মানে একটা প্রকৃত শিল্পী বা একটা অভিনেতাকে না, মানে সে বাঁচে একটা ভালো স্ক্রিপ্টের জন্য বা একটা ক্যারেক্টার ওরম পাওয়া, মানে এটাকে এনজয় করতে হয়। মানে আমি একজন অভিনেতা হয়ে আমি এটা বলতে পারি, আমার চ্যালেঞ্জ ইজ ওকে, পার্ট অফ লাইফ, সবকিছুতেই চ্যালেঞ্জ আছে। একটা বাইক চালাতে গেলেও চ্যালেঞ্জ লাগে, কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সেই সাবজেক্টটাকে নিয়ে এনজয় করতে হবে, ভালোবাসতে হবে। আমি সেটার মধ্যে মানে ম্যাজিক্যালি আমি প্রবেশ করে গেছিলাম, আর ওইটার মধ্যে থাকতে ভালোবাসছিলাম। আর ওই যে বললাম প্রথমেই, আমাকে ঢুকছি তো মানে ক্যারেক্টারে ঢুকছি, ঠিক আছে, ইটস ওকে, কিন্তু এমন ভাবে আমাকে মেন্টালি, কি বলবো, ডিরেক্টর মানে আমি বেসিক্যালি আমি মেথডই করি, মানে অন্যান্য ছবিতে যারা আমাকে মানে চেনে বা জানে, তো আমাকে এরকম টাফেস্ট ক্যারেক্টারই আমাকে চায় তারা, মানে
যে এই ধরনের চরিত্র মানে আমি করতে পছন্দ করি আর কি। এই আর কি। হ্যাঁ মানে সেটা আনডাউটেডলি। আমি আকাশদাকে জিজ্ঞেস করতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে এই ছবিতে যেটা সবচেয়ে বেশি মানে আমার মনে হয়েছে ডিরেকশন, মানে তোমার তো চোখ নির্দিষ্ট ভাবে সবটাই ঘুরেছে, আমার বা সকলেরই দর্শকরা প্রস্থেটিকের দারুণ প্রশংসা করেছে। সম্ভবত সোমনাথ কুণ্ডু একদম prosthetic লেজেন্ড। করেছে। এই একটা মানুষ, যে মানুষটা বাংলা ছবিকে আজকে, বাংলা ছবি যদি একটা অনন্য উচ্চতায় পৌঁছে থাকে, যে যে উচ্চতাতে বাংলা ছবি আছে, সোমনাথ কুণ্ডুকে একটু ভিন্ন ধারার কমার্শিয়াল ছবির ইতিহাস কিন্তু মনে রাখবে। কারণ এই মানুষটা মানে ভিঞ্চিদা থেকে শুরু করে বহুরূপ পর্যন্ত এত আলাদা 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 মানুষকে তার হিসেবের বাইরে সাজিয়েছেন। এটা ধূমকেতু দেবদা হতে পারে, বহুরূপে সোহমদা হতে পারে, আরো প্রচুর শিল্পীকে। সোমনাথ কুণ্ডুর সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা তোমার ঠিক কেমন? অ্যাকচুয়ালি সোমনাথ দাকে যখন আমি প্রথম বসি মিটিং এ সোমনাথের সাথে, আমি খুব একটু ভয়েই ছিলাম, কারণ আমি অনেকের কাছে শুনেছিলাম যে সোমনাথের একটু রাগী প্রকৃতি হয় ব্যাপারটা। এবার আমি যখন ফার্স্ট মিটিং করি, কারণ আমার টার্গেট ছিল সোমনাথ দাই, কারণ সোমনাথ দা ছাড়া কেউ করতে পারবে না, সেটা সোহম দাও আমাকে বললো যে আকাশ এটা কিন্তু সোমনাথ দা, কারণ এতগুলো প্রস্থেটিক, ঠিক আছে, এটা সোমনাথ দা বেস্ট। তো তখন আমি যখন বসলাম, আমি সোমনাথের সাথে একটু ভয়ে ভয়ে কথা বলেছি, বললাম আমি কনসেপ্টটা বলো আকাশ, আমি বললাম কনসেপ্টটা বলার পরে সোমনাথ দা সময় নেয়নি হ্যাঁ করতে। বলার আমি জাস্ট বলেছি, আমি বলছে আমি করব এন্ডের আগেই, মানে আমি কনসেপ্টটা শেষ করিনি, তখন আমি করবো। হ্যাঁ দাদা তুমি কি মানে কি বলছো করবে? আমি করবো কাজটা, এবং তুমি খালি বলো আমাকে লুকস গুলো কি আছে। আমার তো অ্যাকচুয়ালি আমি যে ছবিটা করেছি পুরোটাই আমার পোর্ট্রেট করা ছিল, আঁকা ছিল কিন্তু স্টোরি বোর্ডের মতন, ফ্রেম বাই ফ্রেম। আমি দেখালাম যে দাদা আমি এই লুকগুলো চাইছি, সোমনাথ দা বললো এর থেকে বেটার করে দেবো আমি। এবং যখন ফ্লোরে যাই, একদিন আমাকে বকে দিয়েছে, মানে উনি, মানে তখন আমি দেখলাম যে না কেন রাগি বলে মানুষ, কারণ কাজে এতটা মনোযোগ তার, এবং সে পারফেক্ট থেকে পারফেক্ট, মানে ছোট্ট একটা কিছু হলেও সে আর সব থেকে বড় ব্যাপার কোনো অ্যাসিস্ট্যান্ট নয়, সে কন্টিনিউ ফ্লোরে নিজে থাকে। করে, হ্যাঁ। এবং মাঝে মধ্যে শর্ট কিছু হলে আমি প্রচুরবার বলেছি মনিটরের সামনে যে দাদা একটু বসো, বলে না আকাশ বসাটা আমার কাজ না, ওটা তোমার কাজ, তুমি ফ্রেম দেখো, আমি এখান থেকে দেখছি কি প্রবলেম আছে। এবং সে দৌড় দৌড় করে যেত, বলতো আমি কোনো অ্যাসিস্ট্যান্টে করে না, কিছু নিজেকে করি আমি। মানে এতটা ডেডিকেশন, এতটা ভালো মানুষ। এবং মানে আমার খুব ভাগ্য যে আমি সোমনাথের সাথে কাজ করতে পেরেছি, এবং আমি মনে করি যে আমি ওনাকে লেজেন্ড ভাবি, একজন মানে লেজেন্ডই, মানে মেকআপ আর্টিস্ট। আমাদের আমাদের বাংলা ছায়াছবির জগতে মানুষটা মানে আমি বারবার চাইবো, ইনফ্যাক্ট আমার সাথে কথা হচ্ছিল রিসেন্ট, যেমন দাদা আমি আরেকটা যদি কিছু ভাবি, তুমি বলে তোর কাজে আছে, মানে তোর কাজে আমি আকাশ আছি। তো সেই যে ভালোবাসাটা আমি সোমনাথ থেকে পেয়েছি, এবং কথা হয় কন্টিনিউ সোমনাথ দার থ্রুতেই। আমি অনেক আমার পোস্টারের দিক থেকেও সোমনাথ দার ভিউ নিই, সোমনাথ দাকে বলে আকাশ এইভাবে ওইভাবে, মানে যেগুলো তোমরা দেখেছো, যা দেখতে পাচ্ছ এভরিথিং, সিজিতেও সোমনাথ দা বসেছে প্রত্যেকটাই। তো সোমনাথের সাথে আমার কাজ করে খুব ভালো এক্সপিরিয়েন্স, এবং আমি ভবিষ্যতে প্রচুর কাজ করতে চাই, প্রচুর প্রস্থেটিক করতে চাই, তাহলে সোমনাথ দাকে আমি পাবো। আমরা আমাদের আড্ডার একদম শেষ জায়গায় রয়েছি। আমি দুজনের কাছেই বলবো যে ছবির দর্শক যারা এত প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, তোমাদের ডিরেক্টর হিসেবে এবং তুমি একজন অভিনেতা হিসেবে দর্শকদের প্রতি তোমাদের বক্তব্য। আমি একটা কথাই বলবো আপনাদের সকলকে, যে থ্যাংক ইউ সো মাচ আমার ছবি দেখার জন্য এবং এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা ভালোবাসা দিচ্ছেন, আমিও মোটিভেশন পাবো নেক্সট ছবি করার। এটা আমার দ্বিতীয় ছবি, অনেক খেটে বানিয়েছি, আপনাদের ভালোবাসা পাচ্ছি, সেটা মানে আমার খুব ভালো লাগছে, এবং আরো ভালোবাসা চাই। তার জন্য যারা এখনো হলে যায়নি, যারা খালি ভাবছে বা কি হচ্ছে বা ফেসবুকের কমেন্ট দেখছে, তাদের বলবো কমেন্ট না দেখে সোজাসুজি হলে চলে যাও, ছবি কাউকে নিরাশ করবে না, যারা যা বলছে সব সত্যি বলছে। সুতরাং এটাই আশা রাখবো, এই ছবিটাকে মানে তোমরা সিনেমা হলে গিয়ে একটা আলাদা মাত্রায় নিয়ে যাবে, যেখানে আমরা আছি তার থেকে বেস্ট 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 জায়গায়। কামনা করি সবার খুব ভালো লাগবে। নকুল দা, আমি শুধু একটা কথাই বলতে পারি, এখন অনেক কথা বলছি, ছবিতে বেশি কথা বলিনি। তো বাকি কথা সব ডিরেক্টরই বলে দিয়েছে ছবির মাধ্যমে, হ্যাঁ ছবিতে বলেই দিয়েছে। আমি শুধু এইটুকুনি বলবো, আপনারা আপনাদের ভালোবাসার আশীর্বাদটা ডিরেক্টর, আমাদের যারা অভিনয় করছি আমরা, আমাদের মাথায় রাখুন, আর বাংলা ছবির পাশে থাকুন। এরকম যেন ছবি হয়, আরো ভালো ভালো ছবি হয়, যাতে মানে অল ওভার ওয়ার্ল্ড যেন আমাদের বাংলাকে, বাঙালি এগিয়ে থাকে, বাংলা ছবি এগিয়ে থাকে, আমরা আরো সারা জায়গায় আমরা ছড়িয়ে পড়ি। এইটাই বলবো, ছবিটা দেখুন, আরো আরো সবাইকে বলুন দেখতে, যাতে ভালো হয় বাংলা ছবি। পর্বের সবচেয়ে মজার জায়গা, আমরা ডিরেক্টরের সাথে কথা বলেছি, মিউজিক ডিরেক্টর ডুয়োর সাথে কথা বলেছি, ভিলেনের সাথে কথা বলেছি, এবার কথা বলবো যে মানুষটার সাথে। এই মানুষটাকে আমার বিগত 10 বছরে এতটা
বোল্ড ক্যারেক্টারে যতটুকু আপনারা ইতিমধ্যে দেখেছেন, অলরেডি আমরা দেখছি হল থেকে বেরিয়ে আপনারা রিভিউ দিচ্ছেন খুব ভালো, যে নিয়ে আমরা বাকিদের সঙ্গে আড্ডা মারলাম। শেষ যে মাহেন্দ্রক্ষণটুকু না তৈরি করলেই নয়, যে জিনিসগুলো জিজ্ঞাসা না করতে পারলে আমার বোধহয় এই পর্বটা করে খচখচানেই থেকে যাবে। আমার সঙ্গে অভিনেতা সোহমদা এই মুভি নিয়ে, দাদা আমি সরাসরি মুভিতে আসি। তোমার আমার একটা জিনিস বলো, একটা দীর্ঘ গ্যাপ তুমি নিলে মুভিতে, যদি আমি খুব ভুল না করি প্রায় 2 বছর তোমার কোনো রিলিজ তুমি করলে না। লাস্ট ইয়ার করেছিলাম শাস্ত্রী করেছিলে, লাস্ট পুজোতে করেছিলে, তারপর তুমি একটা লম্বা গ্যাপ দিলে, নিয়ে তুমি এইটা করলে। এই যে লুক, প্রস্থেটিক, তোমাকে 7টা আলাদা আলাদা চরিত্রে দেখা, তোমার ভয়েস, এই জার্নিটাকে কিভাবে তুমি জার্নিটা না খুব টাফ ছিল, টু বি ভেরি অনেস্ট। মানে অনেক দিন বাদে অ্যাজ অফ নাও সব থেকে চূড়ান্ত খুব টাফেস্ট এবং চ্যালেঞ্জিং ক্যারেক্টার পেয়েছি, বা চ্যালেঞ্জিং একটা গল্প পেয়েছি। থ্যাঙ্কস টু আকাশ, যে আমার উপর সেই বিশ্বাসটা করেছে যে হয়তো এটা আমি করতে পারবো। কিন্তু প্রথম দিন ও যেদিনকে আমাকে গল্পটা শোনায় আমার ইন্টারেস্টিং লাগে, কিন্তু ধরে উঠতে পারি না, মানে এতটা ইন্টেন্স, এতটা কমপ্লিকেটেড। তো তারপর ওকে আমি আবার বললাম যে আমি একদিন স্ক্রিপ্টটা শুনবো। ও স্ক্রিপ্ট নিয়ে আসে এবং স্ক্রিপ্টটা আমি বাড়িতে নিয়ে যাই, বারংবার ক্যারেক্টারগুলোর মধ্যে দিয়ে যাই। যতটা সম্ভব চেষ্টা করেছি প্রত্যেকটা ক্যারেক্টারকে ধরে ধরে তার মধ্যে ঢোকার, এবং গল্পটার মধ্যে না ঢুকতে পারলে, কারণ আমি দেখেছি যে শুধুমাত্র যে লুকস তা নয়, ক্যারেক্টারগুলোর সঙ্গে না প্রত্যেকটা 7 রকম সত্তা রয়েছে, সেই সত্তাটা চেঞ্জ করা। হঠাৎ করে ডাবিং করতে গিয়ে মনে হলো যে না, তাহলে না আমাকে গলাটাও যদি চেঞ্জ করি, সত্তাগুলো আলাদা তো সুতরাং সেই গলাটাও চেঞ্জ করেছি, ঠিক আছে, এবং এক এক রকম লুক নিয়ে আসছে বিভিন্ন সত্তা ধরে। তো যদি গলাটা চেঞ্জ করতে পারি, চেষ্টা করেছি সবটা মিলিয়ে। তো ওভারঅল খুব টাফ ছিল। একদিক দিয়ে সোমনাথ কুন্ডু, যিনি মেকআপ আর্টিস্ট, চূড়ান্ত ভাবে আমাকে হেল্প করে দিয়েছে, মানে 80% 90% আমাকে এগিয়ে দিয়েছে লুক ওয়াইজ। কিন্তু আমার একটা টেনশনেরও ছিল, যে সেটা হচ্ছে প্রস্থেটিক, তো আমার করার কিছু জায়গা নেই, তো মানে আমাকে যাই করতে হতো শুধু চোখ দিয়ে করতে হতো, অ্যান্ড মাই বডি ল্যাঙ্গুয়েজ, তো সেটা এবং গলা। তো এই সবটা মিলিয়ে আমার দায়িত্ব ছিল যে তার সেই যে লুকগুলো তিনি করে দিয়েছেন, সেই লুকটাকে যেন কনভিন্স করাতে পারি দর্শককে, উইথ মাই বডি জেস্টার, উইথ মাই পারফরমেন্স। তো সব রকম ভাবে চেষ্টা করেছি, এন্ড ওভারঅল খুব টাফ ছিল। হয়েছেও তাই। আমরা ইতিমধ্যে দেখছি দর্শক হল থেকে বেরিয়ে, শুভমদার সিনেমা মানে হলের সিটি ছিল, সেখান থেকে বেরিয়ে আমার যেটা সবচেয়ে অন্যরকম লাগলো তোমার এই ছবিতে দাদা, যে প্রচুর মানুষ বেরিয়ে এসে বারবার খুব সিরিয়াস ওয়েতে এসে ক্যামেরার সামনে বলছে একটা অন্য মানুষকে দেখলাম, এটা প্রেম আমারের সোহম নয়, এটা অমানুষের ওই মানুষটা নয়, এটা বোঝে না সে বোঝে না সেই মানুষটা নয়, এটা অন্য একটা লোককে দেখছি। এই জার্নিটা, এটা তো অবশ্যই তোমার একটা বিরাট প্রাপ্তি। আমার গলাটা, তুমি যেটা বলছিলে, তোমার এই গলাটা, এই গলার পেছনে নেপথ্যে যে যন্ত্রণাটা, মানে একটা গলা ভাঙতে গেলে এটা আমরা জানি, ভেঙে আবার গড়ে তোলা, তোমার ন্যাচারাল টোনে ফিরে আসা, এটা শারীরিক ভাবেও মেহনতের কাজ, মানসিক ভাবেও মেহনতের কাজ, এবং ওভারঅল এই যে প্রসেস যেটার মধ্যে দিয়ে তুমি গেলে, এই প্রসেসটাকে যদি এক কথায় ডিসক্রাইব করতে হয়, তুমি তো বললে হেক্টিক, বাট তুমি কাজটা করে খুব শান্তি পেয়েছো, যেটা বললে শান্তি পেয়েছো। আমার আকাশদার সাথে কথা হচ্ছিল, আকাশদা আমায় বলছিল যে এই চরিত্রটা আমি সোহমদার বাইরে ভাবতে পারি না, সেখানে এটা যদিও খুব আজকে সবে গতকাল ছবি রিলিজ হয়েছে, আমরা আজকে বসে আড্ডা মারছি, মানুষের ইতিমধ্যে একটা প্রশ্ন চলে এসেছে, বহুরূপ 2 কবে আসছে? সেটা আমিও জানি না, সেটা অ্যাকচুয়ালি আকাশই জানে। হ্যাঁ, আকাশদা কিন্তু তোমার দিকে বলেছে, বস বলেছে সোহমদা বললে আমি রেডি, তাহলে আরেকটু সাকসেসটা যতটা সাকসেসফুল হবে ততটা আমাদের সেই কনফিডেন্সটা বাড়বে, যাতে ভোরুক 2 আসে। আর না তো কোথাও সেই একটু খিদেটা রেখে দিতে হয়, ঠিক, কারণ যেই তুমি সিকুয়েল করতে যাবে না, তখন খুব স্বাভাবিকভাবে এটা আমাদের সাইকোলজিক্যালি যে আগেরটার সঙ্গে কম্পারিজন আসবে। তো সুতরাং সেটা পুরোটা ডিপেন্ড করে আবার অন্য কি গল্প পাচ্ছি না পাচ্ছি, তো সুতরাং সেইগুলো একটা আছে। বাট দেখা যাক, ওপেন এন্ডেড মানে এখন তা আছে। জীবনে তো অনেকগুলো রূপ আছে তোমার, প্রযোজক, অভিনেতা, একজন গৃহকর্তা, এবং কারোর সন্তান, কারোর দাদা। এই যে এতগুলো রূপের মধ্যে নিজেকে, প্রত্যেক মানুষকেই যেতে হয়, যে ফিল্ডে আছেন তাকে তার মতন করে করতে হয়। এর মধ্যে তোমার কোনটাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে নিজের জীবনের ক্ষেত্রে? অভিনয়টা বেশি চ্যালেঞ্জিং না পরিবার সামলানো বেশি চ্যালেঞ্জিং, না তোমার রাজনৈতিক জীবন সামলানো? না, রাজনীতি তো চ্যালেঞ্জ তো থাকেই, রাজনীতি মানে চ্যালেঞ্জ থাকবে না তা তো হতে পারে না, নাথিং কামস সো ইজিলি।
আর এত স্মুথ সেলিংও হয় না। রাজনীতি মানে প্রত্যেকটা মুহূর্তে একটা কিছু না কিছু টার্মোইলের মধ্যে দিয়ে তোমাকে যেতেই হবে, একটা মানসিক দ্বন্দ্ব থেকে শুরু করে সবটাই চলতে থাকে। এটা একটা বিষয়। বাট হ্যাঁ, যদি চ্যালেঞ্জিং বলতে পারো সেটা হচ্ছে অবশ্যই ফ্যামিলিকে সময় দেওয়া, বিশেষ করে আমার দুই পুত্রকে। ঠিক। ওটা একটা চূড়ান্ত হবে না, চ্যালেঞ্জিং এর জায়গায় চলে যায়। কারণ যখন আমি বেরোই ওরা যে বেরোতে দেবে না, বা অনেক সময় ধরো যখন আমি বাড়িতে ঢুকি ওরা ঘুমোচ্ছে, বা আমি যখন বেরোবো তখন ওরা স্কুলে চলে গেছে। ঠিক। হ্যাঁ, বা সেইটা খুব খারাপ লাগে, কারণ যখন যে সময়টুকু পায় তখন একদম মানে আষ্টে পৃষ্ঠে ধরতে চায়। তো সেই সময়টা যে চট করে দিতে পারি না, ওটা আমার কাছে সত্যি খুব বেদনাদায়ক, খারাপ লাগে। এই ছবিতে দাদা আরেকটা মিউজিকের পার্টে আমাকে অভিষেক দা অর্পিতাদি বলছিল তোমরা বোম্বেতে উড়ে গিয়ে ইয়াশ রাজের স্টুডিওতে তোমরা কাজ করেছো, এবং ওরা খুব মানে বলছিল যে শিভার করছে আমাদের গা, আমাদের আগের স্লটে মিস্টার শঙ্কর হাসান লয় ওরকম ভয়ঙ্কর সিনিয়র মানুষ তারা কাজ করেছেন। তারপরে আমরা এই মিউজিকটাকে এক্সপ্যান্ড করা, এটাতে ওরা এক কথায় বলেছে সোহমদার একটা বিরাট ভূমিকা ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ প্রডিউসারেরও বড় জায়গা ছিল। সোহমদাও আমাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছে পুরো জায়গাতে। মিউজিকটা ইতিমধ্যে চূড়ান্ত সফল, এবং Yes. অনেকদিন পর সোহমদার ছবিতে কুণাল গান যাওয়ার। এক্স্যাক্টলি, এটা একটা এক্সপেক্টার বলতে পারো, এটা আবার একটা কেমিস্ট্রি, এটা কাজ করলো। কারণ বহুদিন ধরে মানে আমিও অপেক্ষা করছিলাম যে কবে কুণালজি গলায় গাইবো, অ্যাট দ্য সেম টাইম প্রপার সেই ভালো গান, মেলোডি গান হবে। তো সুতরাং সেটা পেয়েছি, থ্যাঙ্কস টু অভিষেক, থ্যাঙ্কস টু অর্পিতা, যে ওরা এই ধরনের গান দর্শককে গিফট করেছে, আমাকে গিফট করেছে। হ্যাঁ, মানে ওদের মিউজিক্যাল সেন্সটা সত্যি চূড়ান্ত, এবং আমি নিজে খুব মেলোডি শুনতে পছন্দ করি। এবং প্রথম দিন এসে ওরা যখন শোনায় গানটা, আমার একবারে শুনেই পছন্দ হয়ে গেছে, ঠিক আছে। এবং তারপর যখন দ্বিতীয় গানটা ওরা প্ল্যান করে, এবং শুধু তাই নয়, বিজিএমটা ওরা যেভাবে করেছে, গায়ে কাটা দিচ্ছে এবং দেবেও। আমি ট্রেলারে সিনেমাতে দেখেইছি, ট্রেলারেও আমি বলছিলাম, ট্রেলারে আমার প্রথম যেটা ইন্টারেস্টিং লেগেছে তোমার লুকের পর, এটা হচ্ছে বিজিএমটা, যখন আমি দর্শকের অ্যাসপেক্ট থেকে দেখেছি। তবে এখানে আরেকটা লোকের কথা বলতে হয়, তোমার এই ছবির সবচেয়ে এতক্ষণে মানুষ দেখে তাকে নিয়ে ভয় পাচ্ছে, আমি তাকে বলছিলাম এত ভয়ঙ্কর নকুল যে ক্যারেক্টারটা, তোমার তাকে নিয়ে কি অবজারভেশন? তোমার সঙ্গে বোধহয় এটা তার প্রথম কাজ। ট্রিমেন্ডাস লেভেলের একজন আনএক্সপ্লোরড অ্যাক্টর, যাকে নিয়ে অনেক অনেক ভাবে ভাবা যায়, তাকে নিয়ে অনেক ক্যারেক্টার ভাবা যায়। কি লেভেলের অভিনয় করেছে উনি হয়তো নিজেও জানেন না। মানে আমি জাস্ট অস্ট্রাক হয়ে গেছিলাম যখন প্রথম দিন প্রিভিউ করি, এবং আমি ওনাকে বলেছিলাম যে ক্যা বাত স্যার, অসাধারণ। মানে সত্যি একজন একজন অডিয়েন্স হিসাবে না, মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি, এক নম্বর। আর একজনের নাম না নিলে নয়, সেটা হচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায়। কি পারফরমেন্স, কি পারফরমেন্স! সত্যি তাই, তাকিয়ে থাকার মধ্যে, মানে প্রত্যেকটা সিন মনে হচ্ছে যেন মানে পপকর্ন টুকু যে খাবো, যদি একটা ব্লিঙ্কে কিছুটা মিস করে যায়, ওই এটাও বোধহয় আমরা করে উঠতে পারছি। ইন্টেন্সিটি, এরকম হাই লেভেলের একজন অ্যাক্টর, আমরা জানি উনি অনেক বড় মাপের একজন পরিচালক, ভীষণ। কিন্তু তারও ঊর্ধ্বে আছে উনি মানুষটাও খুব দারুণ নিদারুণ ভালো মানুষ। তো সেই এই ভালো মানুষগুলোকে পেয়েছি আমরা এই ছবিতে। এবং নকুল মানে ভাস্কর দা, ক্যা বাত, ক্যা বাত। আমি একদম শেষ জায়গায় যাবো দাদা, সেটা হচ্ছে আলটিমেট একটা সিনেমা ডিপেন্ড করে দাদা বক্স অফিসের উপর। না হলে একজন পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী প্রত্যেকে মন খারাপ হয়। খুব সত্যি। এই সিনেমাটা বিগত বেশ কয়েক বছর ধরে একে বাংলা ইন্ডাস্ট্রি দারুণ দারুণ সিনেমা দিচ্ছে, বক্স অফিসে যেগুলো সফলতা পাচ্ছে। যদি তোমাকে 1, 2, 3 করে বলা হয় এই সিনেমার সফলতার প্রধান 3টে চাবিকাঠি, তুমি কি বলবে? গল্প এক নম্বর, পারফরমেন্স অ্যান্ড মিউজিক। আমরা যে আমি এটা আমার দীর্ঘ সময় ভাবনা ছিল যে তোমাকে কখনো তোমার সঙ্গে আলাপ হলে বা তোমার সঙ্গে আড্ডা দিতে বসলে এই প্রশ্নটা করবো। একটা সোহম চক্রবর্তী ছোটবেলায় অভিনয় করছেন শিশু শিল্পী হিসেবে, তারপর তিনি তরুণ মজুমদারের ছবি করছেন, চাঁদের বাড়ি করছেন। সেই মানুষটা 180 ডিগ্রি ঘুরে আমাদের ছোটবেলার সবচেয়ে মানে আমি প্রত্যেকটা জায়গায় বলছিলাম যে তোমার জন্য আমার জীবনে বাবার কাছে বেতের বাড়ি খাওয়া আছে। এটার মজাটা হলো সোমবার থেকে শুক্রবার স্কুল বাঙ্ক করেছে আমরা 4টে ছেলে। আমার স্কুল হিন্দু বিদ্যাপীঠ বাগুইয়াটি অঞ্চলে, তোমার শ্বশুরবাড়ির পাড়া। আরতি সিনেমা হল তখন রমরমিয়ে চলতো, ব্যাক টু ব্যাক টিফিনের টাকা বাঁচিয়ে সোম থেকে শুক্র প্রেম আমার দেখেছি। এবং ওইখানে আমার শ্বশুরবাড়িতে তখন বিয়ে হয়, তখন আমি ঘন্টার উপর লাইনে দাঁড়িয়েছিলাম যে ওই সিনেমা হলে সবাই টিকিট কাটছে আর নয়তো কোনো সময় বেরোচ্ছে, আমি লাইনে দাঁড়িয়ে আছি, রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। এবার মজাটা হচ্ছে আমার মার খাবার শনিবারটা, যে শনিবার আমি ভুলে গেছি স্কুলে হাফ ছুটি দিয়েছি, আমি স্কুল বাঙ্ক করে গেছি, 4:30 বাড়ি ফিরেছি। 1টা 4টে শো ছিল তখন, 1টা 4টে, 4টে 7টা, 7টা 10টা, 4টে 4:30 বাড়ি ফিরেছি। বাবা বেগ নিয়ে দাঁড়িয়ে কোথায়, আমি স্কুলের মাঠে খেলছিলাম। বাবা বললো আমি স্কুল থেকে 3বার ঘুরে এসেছি। যাই হোক, যেটা ছিলাম দাদা সেই সোহম চক্রবর্তী
তারপর অমানুষটা যদিও তোমার অন্য আর 5টা সিনেমার চেয়ে একটু আলাদা, আবার তুমি বোঝে না সে বোঝে না আবার সেই পুরোনো ফরম্যাটে, সেখান থেকে শাস্ত্রীয় আমার মানে কি বলবো তারকা খচিত গল্প হলো সত্যি একটা অন্য ঘরানা, আবার জালিমান বলো, লাভেরিয়া বলো, এগুলো তো অরিজিনাল তোমার স্টাইল আর কি, এরা মজা রমকম। কিন্তু এই যে ক্যারেক্টারটা, এই যে বহু, এই যে জার্নিটা, জীবনে তুমি অনেকগুলো বছর কাটিয়ে ফেললে, ছোট থেকে মোটামুটি সত্যজিৎ রায়, তুমি খুব লাকি সত্যজিৎ রায়কে পেয়েছো, সেখান থেকে আজকে একদম নতুন ডিরেক্টর আকাশ দা, তার সাথে কাজ করছো। এই জার্নিটা তুমি কিভাবে দেখলে, বাংলা সিনেমার পরিবর্তনের তার সঙ্গে নিজের পরিবর্তনটা কিভাবে দেখলে? হ্যাঁ, পরিবর্তন তো আসবেই। দেখো, সময়ের সাথে যদি পরিবর্তন না আসে বা পার্সোনালি তুমি যদি ওই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট না করতে পারো, তাহলে তুমি তো পেছনে থেকে যাবে। তো পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে চলতে হবে, শিখতে হবে, জানতে হবে। সমস্ত এআর, সমস্ত ইগো যে আমি সব জানি, এতগুলো ছবি হয়েছে, না। আরো নতুন থেকে অনেক কিছু জানা যায়। আর প্রত্যেকটা মানুষেরই প্রথম দিন থাকে, ঠিক আছে? তো সুতরাং সেগুলো তো দেখেছি। এবং হ্যাঁ, যেটা বলতে পারো যে মানুষগুলোর সঙ্গে যারা লেজেন্ড, ঠিক আছে, যাদের জন্য বাংলা ছবি বিশ্ব দরবারে সম্মানিত, গোল্ডেন এরা, তো সেই মানুষগুলোর সঙ্গে কাজ করা সেই সৌভাগ্য আমার হয়েছিল। ডিরেকশন যেমন সত্যজিৎ জেঠুমনি, তনু জেঠু থেকে শুরু করে, কি নয়, এবং অরবিন্দ মুখোপাধ্যায় থেকে শুরু করে, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম উৎপলেন্দু চক্রবর্তী, এনারাও করেছি। আবার এইদিকে অঞ্জন জেঠু, যিনি আমাকে আবিষ্কার করেছেন, ঠিক আছে, শচীন জেঠু থেকে শুরু করে, হরমামুর প্রথম ছবি যেটা মঙ্গলদ্বীপ ছিল। তো সেই ছবি মানে এই প্রচুর জার্নি দেখেছি গো। মানে যদি সেইভাবে ধরো, এই মুহূর্তে আমার 3 বছরে ইন্ডাস্ট্রিতে পদার্পণ, এবং এই মুহূর্তে আমার 38টা বছর ইন্ডাস্ট্রিতে কাটছে। তো সুতরাং অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু হয়তো মর্মাহত হয়েছি যে না, হয়তো এই ডিসিপ্লিনের সঙ্গে, তো আমি যে ডিসিপ্লিনে বড় হয়েছি ইন্ডাস্ট্রিতে, সেটা তো ম্যাচ করছে না। ঠিক আছে, নিজের মতো সেখানে গুটিয়ে নিয়েছি। কিন্তু কখনো আমি আমার স্রোতের থেকে বেরিয়ে যাবো না অন্যের জন্য। আমি আমার স্রোতে, আমার ইন্ডিভিজুয়ালিটি, আমার ডিসিপ্লিন, আমার এথিক্স, আমার পার্সোনালিটি নিয়েই আমি চলবো। তো শুধু মানে সহায়তা চাই হচ্ছে দর্শকের, আশীর্বাদটা চাই আমাদের। আমি শেষ দুটো প্রশ্ন দাদা তোমাকে। প্রথমটা হচ্ছে যে এই যে একটা লম্বা দিন ধরে শুটিং থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন, ডাবিং, একটা লম্বা চলে, তুমি মানে এটা সাধারণ মানুষের একটা, প্রচুর মানুষের প্রশ্ন, তুমি তোমার তুমি একটু সোশ্যাল মিডিয়া থেকে একদম একটু দূরে থাকো। একটু না, পুরোটাই। আমি কখনো দেখিনি তোমাকে, তোমার একটা অফিসিয়াল পেজ আছে, আমি সৌভাগ্যবশত তোমার যারা টিম, তাদের কয়েকজনের সঙ্গে আমার আলাপ আছে, আমাকে সবাই বলে দাদা কোনোদিন খুলেও দেখে না, দাদার মোবাইলে অ্যাপ্লিকেশনও নেই। আমি বিশ্বাস করো, জানি না করবে কিনা, মানে এই মুহূর্তে আমি বলতে পারি যে কিভাবে ফেসবুক করে আমি জানি না। কেন এটা? আমার ভালো লাগে না। তুমি কি এখনো বই পড়া? আমি সিনেমা দেখতে বেশি পছন্দ করি, ঠিক আছে। বই পড়া হবিটা তোমার সিনেমা দেখা? হচ্ছে সিনেমা দেখা, আড্ডা মারা, মন খুলে আড্ডা হবে, একটু বাচ্চাদের সঙ্গে সময় কাটাবো, একটু ঘুরতে যাব, একটু খেতে যাব, হ্যাঁ, আমার এটা ভালো লাগে, ঠিক আছে। ওই সোশ্যাল মিডিয়াতে এই ধরো এখন নতুন আজকে একটা জামা কিনলাম, ঠিক আছে, আমার আজকে বাড়িতে নতুন একটা ফ্যান লাগালাম, ঠিক আছে, নতুন এসি লাগালাম, সেটা ছবি তুলে তুলে দেওয়া, আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারিনি। কারণ ওই আমার একটা ওল্ড স্কুলিং নাম্বার 1। আর দ্বিতীয়ত হচ্ছে ওই এটা আমার ব্যক্তিগত ধারণা, অবশ্যই অনেকেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, বাট আমি একদম মানে ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কারণ দেখো, আগে আমরা দেখতাম কি বলতো, যে স্টারেদের প্রতি না মানুষের কৌতূহল থাকতো, কি পরেন, কোথায় খান, কি যান। এখন যদি সবটাই আমি আমার বেডরুমটাও অ্যাভেলেবেল করে দিই মানুষের সামনে, সেই অ্যাক্সেসিবিলিটি যে এতটা বেড়ে যায় না, তখনই দেখবে সোশ্যাল মিডিয়ার একটা অন্য দিকও আছে, ডার্ক সাইড, চূড়ান্তভাবে পার্সোনালি অ্যাটাক করা, ঠিক আছে, এটা আমার পছন্দ হয় না। মিম ব্যাপারটাকে কিরকম ভাবে দেখো সোমদা? মানে তোমাকে নিয়ে তো অজস্র মিম হয়, সকলকে নিয়ে হলে মজার ছলে হয়, কিন্তু তাতে সেটা অ্যাকসেপ্টেড ভালো লাগে না, কিছু জিনিস হ্যাঁ, যেটা মজারটা আমরা সকলে অ্যাকসেপ্ট করি, কিন্তু একটা বাজে জিনিস ব্যক্তিগতভাবে যে আক্রমণ, সেটাকে আমার প্রশ্ন হয় যে এদেরকে নিয়ে আমি বদার হব কেন, এরা কারা? এত প্রথম কথা তো ফেক অ্যাকাউন্ট নিয়ে কথা বলে, এদের তো সেই মেরুদণ্ডটা নেই যে প্রপারলি নিজের অ্যাকাউন্ট থেকে কথা বলবে। সমাজে এদের স্বীকৃতি কোথায়, এদের অ্যাকসেপ্টেন্স কোথায়? তো কিছু কুলাঙ্গারের জন্য আমি নিজেকে সময় নষ্ট করবো কেন ভাই? তোরা তোদের মতন থাকার, এবং এরা আমাদের শিল্পীদের প্রতি সম্মান নেই, বাংলা ছবির প্রতি সম্মান নেই, তো এদেরকে কিটকে দূরেই রাখতে হয়। আমি শেষ প্রশ্নে যে জায়গায় যাব, কিছুদিন আগে দেবদার ধূমকেতু স্পেশাল স্ক্রিনিং এ একজন বয়স্ক মানুষ মঞ্চের ওপর উঠলো, তার নাতির সঙ্গে গেছিল বলে সে মাইক্রোফোনে জানালো, এবং তার পরবর্তীকালে দেবদা তার
পছন্দের প্রিয় ভাইকে বা সহশিল্পীকে সকলের সামনে এনে ছবির জন্য বললেন। এই যে বন্ডিংটা যারা বলে, যদিও এটা আমি ব্যক্তিগত স্তরে বিশ্বাস করি না যে কোন স্টারের সঙ্গে আরেক স্টারের বা এক শিল্পীর সঙ্গে আরেক শিল্পীর কোনো প্রবলেম থাকে, আমি এটা মনে করি না যে এরকম হয়। বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রি একটা খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, যে যাই বলুক ইনস্টিড অফ এভরি রুমার্স। এবং সবচেয়ে বড় কথা, এই যে প্রাইম টাইমে ছবি নিয়ে তোমরা সকল শিল্পীরা মিলে যে সিদ্ধান্তে আসলে প্রাইম টাইমে বাংলা ছবি চালাতে হবে, এটা নিশ্চিত করে প্রত্যেকটা ছবিকে উপকার করছে নিশ্চয়ই, এবং দর্শকরা খুব খুশি এতে। এবং ইন্ডাস্ট্রিকে উপকার করলেন। তার জন্য একজন সিনেমা সদস্য হয়ে বা একজন বাংলার একজন অডিয়েন্স হয়ে আমি কৃতজ্ঞতা জানাবো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে উনি এটা ভেবেছেন। এবং সেটা আজ বলে নয় গো, উনি বরাবর কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটাকে নিয়ে একটা অন্য লেভেলে ভাবেন, এবং উনি মনে করেন যে আমাদের ইন্ডাস্ট্রি বিশ্ব দরবারে 1 নম্বর স্থান অধিগ্রহণ করবে। ঠিক, আমি শুধু অনুরোধ রাখবো সোমদা, আমরা আড্ডা মারার জন্য অনেক অনেক ধন্যবাদ। বহুরূপের সাকসেস ইতিমধ্যে মানুষ, হল ফেরত মানুষ যেভাবে চিৎকার করছে তোমার নাম করে, ছবির নাম করে, আমরা চাইবো এই চিৎকারটা আরো 90 দিন 95 দিন চলুক, পুজোতেও চলুক, দীপাবলিতেও চলুক, সমস্ত বাংলা সিনেমা দারুণ বক্স অফিস ভেঙে দিক। দর্শকদের আমি চাইবো, তুমি যদি তোমার দর্শকদেরকে দেখো, সবসময় সব ছবিতেই আমাদের প্রচেষ্টা পরিশ্রম থাকে, এবং সবটাই আমরা হাসি মুখে, এমনকি নিজের জীবনকে বাজি রেখেও আমরা অ্যাকসেপ্ট করে নিই সেই পারফরমেন্সটা দেওয়ার জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, আপনাদের জন্য। তাই একটা অনুরোধ থাকলো একজন ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসেবে, প্লিজ দয়া করে কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো আশেপাশের থেকে জেনে তাদের থেকে শুনে সিনেমা দেখবেন না। সিনেমাটা না ব্যক্তিগত প্রেফারেন্সের উপর, ব্যক্তিগত ভালো লাগা ভালোবাসার উপর ডিপেন্ড করে। তো সুতরাং প্লিজ আপনারা সিনেমা হলে আসুন, যদি খারাপ লাগে বলবেন, মাথা পেতে নেব, সেখান থেকে ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি ভালো লাগে আরো মোটিভেটেড হব ভালো কাজ করার এবং আরো আরো পরিশ্রম করার। কথা বলার এই পর্বে আমরা একটা লম্বা সিরিজ করলাম। আমার বিশ্বাস এখনো এডিট টেবিলে গেলে এটা বোধহয় 40-50 মিনিটের একটা এপিসোড হবে পুরো বহুরূপের টিমকে নিয়ে। আমার বিশ্বাস আপনারা 50 মিনিট এই এপিসোডটা দেখবেন। আমি খুব রিস্ক নিয়ে এটা করেছি। যেরকম শুভমদা বললো যে একটা চরিত্র বাছাই, এটা আমার নিজের কাছে নিজের চ্যালেঞ্জ ছিল। আমি 50 মিনিটেরই এপিসোড করবো, ফুল টিমের কথা শোনাবো এবং আপনারা একসঙ্গে দেখবেন। কথা বলার এই পর্বে আপনাদের সকলকে আরো একবার ধন্যবাদ। যারা দেখছেন, যারা দেখলেন না, আরো একবার দেখে নিন। আর এই এপিসোডের সঙ্গে প্রত্যেকটা গানের লিঙ্ক, যেরকম আপনারা কমেন্ট বক্সে লিখেছিলেন দাদা গানের লিঙ্ক গুলো দেবেন, আমাদের কমেন্ট বক্সে দেওয়া রইলো প্রত্যেকটা গানের লিঙ্ক। বেশি করে বাংলা গান শুনুন, বহুরূপের পাশে থাকুন, সব বাংলা সিনেমা মন দিয়ে দেখুন, সামনে পুজো আছে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন।